আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকে আমরা একটা ওয়ান শট ক্লাস করব। যেই ওয়ান শট ক্লাসে আমরা তোমাদেরকে এই যে তোমাদের আইসিটি রয়েছে ভাইয়া, এই আইসিটি থেকে আমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা তোমাদের আসতে পারে, অর্থাৎ এমসিকিউর উপরে আমরা একটা ক্লাস করব। আমরা এমসিকিউর উপরে প্রায় 350 প্লাস প্রশ্ন আজকে তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? কেউ যদি ভাইয়া এই 350 প্লাস প্রশ্ন দেখে যাইতে পারো, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন ভাইয়া, এই প্রশ্নগুলা থেকেই দেখবা যে তোমার পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসতেছে। তো আমি যেভাবে তোমাদের এমসি গুলো দেখাই দিচ্ছি, এগুলো তোমরা একটু করে দেখো, খাতার মধ্যে নোট করে নাও, এবং ক্লাস শেষে এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই পিডিএফটা তুমি জাস্ট একবার যদি পড়তে পারো ভাইয়া, আশা করি এর বাইরে কিছুই লাগবে না। তো পিডিএফটা পাবা তুমি হচ্ছে আমাদের পেজ স্বপ্নের পাঠশালা, ঠিক আছে? ASHOPNER স্বপ্নের পাঠশালা, PATHSHALA, এই যে স্বপ্নের পাঠশালা, এটা লিখবা। আর একটু লিখবা বাই শাওন, SHAON, এটা লিখে ফেসবুকে সার্চ করো, আমাদের পেজটা চলে আসবে। পেজে তুমি গেলেই পেয়ে যাবে, পেজে মেসেজ দিলেও পেয়ে যাবে, অথবা আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে গেলেও তুমি কিন্তু এই পিডিএফটা সুন্দরভাবে পেয়ে যাবে, অথবা আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো, চাপ নেওয়ার কোনো কারণ নাই। তো আসো আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, কেউ এগুলো দেখে যাইতে যদি পারো ভাইয়া, আর তোমাকে এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না। তো চলো আমরা একটা একটা করে এমসিকিউ তাহলে শুরু করে দেই, এবং আমরা বলি আমরা তোমাদের 1 নাম্বার চ্যাপ্টার থেকে 5 নাম্বার চ্যাপ্টার সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ দেখাই দিব, যে কোনগুলো তোমাদের পড়তে হবে, কোনগুলো তোমাদের লাগবে না, এবং তোমাদের একটু ধারণা দেই। তোমাদের এই যে ভাইয়া দেখো, আমি একটু তোমাদের এই জায়গাটা একটু তোমাদের লিখে দেই, দেখি জায়গা আছে এখানে। আচ্ছা, আমি এমসিকিউ যাওয়ার আগে একটা কথা বলে নেই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে তোমাদের 1 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, এটা তোমাদের মনে করো 1 নাম্বার চ্যাপ্টার। এই 1 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাদের 4টা এমসিকিউ আসতে পারে ভাইয়া। এরপরে তোমাদের 2 নাম্বার যে চ্যাপ্টার আছে ভাইয়া, এখান থেকেও দেখবা তোমাদের 5টা এমসিকিউ চলে আসবে। তার মানে এই দুটো চ্যাপ্টার পড়লেই দেখো তোমার 5 আর 4 9টা প্রশ্ন কাভার আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার কি আর টেনশন না লাগতেছে? তাহলে দুইটা চ্যাপ্টার ভালো মতো পড়লেই 9টা প্রশ্ন আমার কাভার। এরপরে তোমার 3 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে তোমার 6টা প্রশ্ন আসতে পারে। এরপরে তোমার 4 নাম্বার যে চ্যাপ্টারটা, এখান থেকে তোমার 5টা আসবে, এবং 5 নাম্বার চ্যাপ্টার এখান থেকে তোমার 5টা আসতে পারে। তাহলে কয়টা আসছে দেখো, 5 5 10 15, 15 আর এখানে হচ্ছে 6 21, আর 4 হচ্ছে 25। তার মানে এই সব মিলাই তোমার এই প্যাটার্নে তোমার 25টা এমসিকিউ আসতে পারে। তো চলো আমরা প্রথম চ্যাপ্টারটা শুরু করে দেই। দেখো প্রথম চ্যাপ্টারটা আমাদের নাম কি ছিল দেখো তো, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ সবগুলো এমসিকিউ চলো তাহলে খুব দ্রুত একটু করে পড়ে ফেলার চেষ্টা করি। আচ্ছা, তো দেখো তাহলে একটু করে, যে টেলি প্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা? তাহলে এর প্রয়োগ ক্ষেত্র কোনটা হবে বলতো? ক্রায়োসার্জারি, বায়ো ইনফরমেটিক্স, রোবোটিক্স, নাকি এই যে ভিআর? তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এটা পেয়ে যাবা। আচ্ছা, এরপরে দেখো, আর যদি কারো এগুলো বুঝতে সমস্যা হয়, আগে ভালো মতো না পড়ে থাকো, তারা কি করবে? তারা মুখস্থ করে ফেলবা, কারণ আগে থেকে যদি চ্যাপ্টার সম্পর্কে ভালো ধারণা না থাকে, তাহলে তোমাকে একটা ওয়ান শট ক্লাসে এগুলো তোমার বোঝা একটু ডিফিকাল্ট হলে তুমি কি করবে? মুখস্থ করে ফেলবা। ওকে, আচ্ছা, এরপর দেখো, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? তো তোমার যদি মনে হয় ভাই পারতেছি না, হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? তুমি জাস্ট এগুলো মনে রাখো, আশা করি কাজ হয়ে যাবে, চাপ নিও না। দেখো একটু করে ভাইয়া, তো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি এটা কোন দিকে নির্দেশ করে? এটা এই যে মনে রাখবা, এইচএমডি এটা একটা বিশেষ চশমাকে নির্দেশ করে। কি নির্দেশ করে? এটা একটা বিশেষ চশমাকে ইন্ডিকেট করে। আচ্ছা, এরপরে বলছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়, দেখো দ্বিমাত্রিক, না ভার্চুয়াল রিয়েলিটি মানেই তুমি মনে রাখবা এই শব্দটা, ভার্চুয়াল রিয়েলিটি মানেই মনে রাখবা এটা কি, এটা হচ্ছে ত্রিমাত্রিক, ঠিক আছে? দ্বিমাত্রিকও হবে না, তারপরে এগুলো একটা হবে না, এগুলো একটা হবে না, তার মানে কি ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক সিমুলেশন। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন চলে যাও। দেখো কি বলছে, যে ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? তাহলে ভার্চুয়াল রিয়েলিটি মানে কি বললাম? ভার্চুয়াল রিয়েলিটি মানে ত্রিমাত্রিক, এই যে ত্রিমাত্রিক। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? তাহলে দেখো কোন কাজটি নিরাপদে করা সম্ভব হয়? মহাশূন্য অভিযান, সেনাবাহিনী যুদ্ধ প্রশিক্ষণ, পরিবেশ সুরক্ষা। তাহলে এটার কোনটা উত্তর হবে একটু বলো তো দেখি ভাইয়া, এটার কোনটা উত্তর হবে? দেখো এখানে যে দেওয়া আছে অপশনগুলা, তাহলে এইটার উত্তর ভাইয়া তোমার কোনটা হচ্ছে? দেখো এই যে সুন্দরভাবে এখানে দেওয়া আছে, আমি তোমাদের দেখাই দিচ্ছি। এটা কত নাম্বার প্রশ্ন আমরা জানি পড়লাম? এটা ছিল আমাদের হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। তো 5 নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটা আমাদের কোথায় চলে গেল? আচ্ছা, এই যে এইখানে দেখো, এটা হচ্ছে 6 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর দিছে আমাদের, আচ্ছা 5 নাম্বার প্রশ্ন সঠিক উত্তর কোনটা? এই যে ক নাম্বারটা দিয়েছে। কোনটা ভাইয়া? ক নাম্বার, 1 এবং 2 দিয়েছে। তাহলে এইটা ছিল তো আমাদের উপরের প্রশ্ন। আচ্ছা, 5 নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, কারণ এই মানে বহু নির্বাচনী গুলা এগুলো একটু ভালো করে দেখতে হয়, ঠিক আছে? না হলে দেখবা যে এটা ভুল হয়ে গেছে। তাহলে এটা তো কোনটা কোনটা কাজে লাগতেছে ভাইয়া? একটা হচ্ছে ভাই এই যে মহাশূন্য অভিযান, একটা হচ্ছে সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, পরিবেশ সুরক্ষা এটা হচ্ছে না এখানে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটিতে এই দুইটা আমাদের উত্তর হচ্ছে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। তো এরপরে আসো ভাইয়া 6 নাম্বার প্রশ্নে আমরা একটু করে চলে যাই। 6 নাম্বার প্রশ্নে এই দেখো, 6 নম্বরে কি বলছে? ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণে
শিক্ষাক্ষেত্রে। তার মানে সবগুলোতেই কিন্তু ভাইয়া আমাদের ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ক্ষেত্র রয়েছে। আচ্ছা, এরপরে দেখো একটা বহুপদী টাইপের প্রশ্ন দেওয়া আছে। রাইয়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়, সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। এটা কেমনে সম্ভব হয়েছে? অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সম্ভব হয়েছে। আর এই পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন অবশ্যই কম্পিউটার সিমুলেশন, ত্রিমাত্রিক ইমেজ, এই দুটো ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, এই যে এবার বলছে অ্যাকুয়েটর। আচ্ছা, এটা না, তাহলে 1 আর 2 সঠিক, যেটা তোমাদের বললাম যে এই প্রশ্নের অ্যান্সার 1 এবং 2 এটা সঠিক। আচ্ছা, এরপরে আসো, যেটা বলছে যে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটা? এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সবাই তোমরা জানো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধানত ব্যবহৃত হয় কোনটি? তাহলে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভাইয়া, এখানে প্রধানত ব্যবহৃত হয়, মনে রাখবা প্রোলগ, ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত কি ব্যবহৃত হয়? এটা একটু ঠাড়া মুখস্থ করে ফেলো, এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, বিশ্বাস করে এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করে ফেলো। এরপরে বলছে মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? মানুষের মস্তিষ্কের মতো যে কাজ করে, তার মানে কি মস্তিষ্কে কি নিউরন থাকে, ওইখান থেকে নাম মনে রাখবা, এই যে নিউরাল নেটওয়ার্ক। কি নেটওয়ার্ক? নিউরাল নেটওয়ার্ক। এটা একটু শর্টকাট টেকনিক দিয়ে যেভাবে মনে রাখা যায় মনে রাখো। এরপরে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে সফল ক্ষেত্র কোনটা? এটা অবশ্যই হচ্ছে মেশিন লার্নিং, ঠিক আছে? মেশিন লার্নিং। এরপরে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা আয়ত্তাধীন ক্ষেত্র কোনটা? কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে মেশিন লার্নিং রয়েছে, কম্পিউটার ভিশন রয়েছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটাও রয়েছে, সবগুলোই উত্তর হবে। এরপরে চলে আসো পরবর্তীতে, বলছে যে রোবট গঠনে কয়টা নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? তাহলে রোবট গঠনে 3টা নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। কাজের প্রয়োজন রোবটকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো সম্ভব? এটা মনে রাখবা যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলেও ঘুরানো পসিবল। মানুষের দুঃখ সাধ্য কাজের কি বলছে, দুঃখ সাধ্য বলছে নেক্সট, এখানে বলছে মানুষের দুঃসাধ্য মানে কঠিন যে কাজগুলো আছে, এই কঠিন কাজের প্রযুক্তি কোনটা? অবশ্যই সেটা রোবট দিয়ে আমরা করতে পারবো। তার মানে রোবোটিক্স, নর্মাল এটা তুমি যদি মানে চিন্তা করো তাহলেই পারবা। এরপরে আসো, বলছে যে কোন পদ্ধতিতে একুয়েটর ব্যবহৃত হয়? এটা সবসময় মনে রাখবা যে একুয়েটর ব্যবহৃত হয় রোবোটিক্স। একুয়েটর ব্যবহৃত হয় কোন পদ্ধতিতে? এটা ব্যবহৃত হয় রোবোটিক্স। তাহলে একুয়েটর কোন পদ্ধতিতে ব্যবহৃত হয়? অবশ্যই মনে রাখবা এটা হচ্ছে রোবোটিক্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলছে যে রোবট ব্যবহৃত হয়, দেখো কি বলছে, বাসা বাড়িতে গৃহস্থলীর কাজে, আচ্ছা ব্যবহার করতে পারবো, সমস্যা নাই। পরিকল্পনা প্রণয়নে, আচ্ছা এটা উত্তর এখানে দেয় নাই। আর এটা হচ্ছে খনিজ অভ্যন্তরীণ কাজে, তার মানে 1 এবং 3 এখানে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্নে যাই। রোবোটিক্স এর ক্ষেত্রে প্রযোজ্য, একটা রোবোটিক্স এর ক্ষেত্রে কি প্রযোজ্য বলতো? অবশ্যই হার্ডওয়্যার থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, এই দুটোই তো হবে। আর নতুন গবেষণা পরিচালনা এটা না, তাহলে এটার ক্ষেত্রে 1 এবং 2 সঠিক। এরপরে আসো, বলছে এই যে বহুপদীগুলো ভুল করা যাবে না, পরীক্ষা কিন্তু এগুলোতেই প্যাচ লাগে, তো এই বহুপদীগুলো একটু সাবধানে উত্তর করবা, তাহলেই হবে। এরপরে দেখো বলছে আরিশার বাবা গৃহস্থলীর কাজে সহায়তা করতে সক্ষম একটা যন্ত্র তৈরি করেন। আরিশা দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার করে, রান্না সহ নানা ধরনের কাজে সহায়তা করে। উদ্দীপকের যন্ত্রটির নিয়ন্ত্রণ মাধ্যম কোনটা? অবশ্যই কি ভাবে বলতো? প্রসেসর। কি? প্রসেসর। আচ্ছা, আর বলছে কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির, কি বলছে দেখো, কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার রয়েছে। এই যন্ত্র ব্যবহার রয়েছে, যে তোমার একটু আগে দেখলাম যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটা তুমি সামরিক ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, ম্যানুফ্যাকচারিং এর কাজে ব্যবহার করতে পারবা। তার মানে সবগুলোই হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে চলে আসো, আমরা 22 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো 22 নম্বর প্রশ্নে আমাদের বলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তুমি কোনো না কোনো বোর্ডে পেয়ে যাবে ভাইয়া, কোনো না কোনো বোর্ডে পেয়ে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ক্রায়ো সার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা যে ক্রায়ো সার্জারিতে আর্গন গ্যাস ব্যবহৃত হয়। কোন গ্যাস ব্যবহৃত হয়? আর্গন গ্যাস ব্যবহৃত হয়। এরপর বলছে কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? তাহলে কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা উত্তর হচ্ছে দেখো 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 186 ডিগ্রি সেলসিয়াস। একবারে আমার সাথে মুখস্থ করে যাও, পরীক্ষার দিন যদি সকালেও দেখো এই ভিডিওটা, যেভাবে উত্তরগুলো বলতেছে একটু মুখস্থ করে পরীক্ষা দিতে যাবা, ঠিক আছে? যেভাবে বলতেছি জাস্ট একটু দ্রুত, দরকার হলে 2x এর ভিডিওটা দেখো, 2x এ দেখে শেষ করে ফেলো, বাট পুরো ক্লাসটা তোমাকে দেখতে হবে। এরপরে আসো, যেটা বলছে যে ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহৃত হয়। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? তার মানে শীতল পদ্ধতিতে, তুমি কি বলছো যে শীতল পদ্ধতিতে এই যে অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করবা, তাহলে এটাকে কি বলবে? এটা যেদিন ক খ পড়াইছিলাম সেদিনও তোমাদেরকে এটা বলে দিয়েছিলাম যে এটার উত্তরটা হবে তোমার ক্রায়োপ্রোব। কি বলা হয়? ক্রায়োপ্রোব বলা হয়। এরপরে দেখো যেটা বলছে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটা? তাহলে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। কি ভাইয়া বলো তো? নাইট্রোজেন। তাহলে কি ভাইয়া? এটা উত্তর হচ্ছে নাইট্রোজেন। ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় এই যে
দেখো ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান যদি বলো যে প্রধান উপাদান তাহলে নাইট্রোজেন। আর ক্রায়ো সার্জারি, দেখো ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় বললে তখন কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে আর্গন ব্যবহৃত হয়, যেটা একটু আগেই তোমাদের দেখাই নিয়ে আসছিলাম। এই যে এখানে কোথায় লিখে দিলাম জানি, এই যে এখানে লিখে দিলাম যে ক্রায়ো সার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়, আর্গন গ্যাস ব্যবহৃত হয়। আচ্ছা এরপরে আসো যেটা বলছে তোমার এখানে যে ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে, তাহলে ক্রায়োজেনিক এজেন্ট কোনটা? এটা তরল নাইট্রোজেন, তরল হাইড্রোজেন নাকি অক্সিজেন? আচ্ছা এটাও তোমার উত্তর হবে তরল হাইড্রোজেন, ঠিক আছে, তরল নাইট্রোজেন নয়, আর হচ্ছে অক্সিজেন। তার মানে তরল নাইট্রোজেন বলা যাবে না, কিন্তু তরল হাইড্রোজেন। তরল কি জিনিস বলতো? তরল হাইড্রোজেন। এরপরে দেখো কি বলছে, বলছে যে ডক্টর ফারহান শহরে অবস্থান করেও প্রত্যক্ষ অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিলের অপারেশনে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন। তো প্রত্যক্ষ অঞ্চলে চিকিৎসা দেওয়ার পদ্ধতিটা কি? এটা কি ভাইয়া বলো তো? এটা অবশ্যই তোমার ভিডিও কনফারেন্সিং লাগবে, অবশ্যই টেলিমেডিসিন লাগবে, ইমেল এখানে হচ্ছে ভাই। কেন ইমেল হবে? ইমেল তো এখানে কোনো মানে প্রাসঙ্গিকতা নাই এখানে। ওকে, তার মানে 1 এবং 2 এখানে হচ্ছে উত্তর। এরপরে দেখো বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির, এটা আসলে পদ্ধতি কি ব্যবহার করা হয়েছে? এখানে পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, ঠিক আছে, পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে, এটাও ঠিক আছে। না, এটাতে তোমার আরো তাড়াতাড়ি সুস্থ হবে, অধিক সময় লাগবে না, দেখা যাবে যে এই ক্ষেত্রে আরো তাড়াতাড়ি সুস্থ হচ্ছে। তার মানে 1 এবং 2 এখানে সঠিক হবে। তো বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? তাহলে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল, এটা মনে রাখবা, দ্বিতীয় শিল্প বিপ্লবে। এরপরে দেখো যেটা বলছে যে পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন? একটা পণ্য তুমি ডিজাইন করবে, তাই এই পণ্য ডিজাইন করতে তোমার প্রয়োজন কি ভাইয়া? সিএডি, মনে রাখবে এটা সুন্দর হবে। আচ্ছা এরপরে চলে আসো যে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কি? দেখো তো এটা অবশ্যই বায়োমেট্রিক্স। কি হবে ভাইয়া বলো তো? এটা উত্তর হবে আমাদের বায়োমেট্রিক্স। আচ্ছা এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলছে যে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়, এই যে ভাইয়া বায়োমেট্রিক্স, এই বায়োমেট্রিক্স কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বলো তো দেখি একটু করে সুন্দরভাবে, যারা জানো। আচ্ছা দেখো, তো বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়, এটা কি অবশ্যই একটু আগে বললাম যেটা ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত হবে, ব্যক্তি শনাক্তকরণে ব্যবহৃত হবে। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? তাহলে এটা অবশ্যই রক্ত ব্যবহার করা হবে। আচ্ছা ক্যাপচার, এক্সট্রাকশন, কম্প্যারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসতে পারে। এরপরে চলে আসো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে গেলে অবশ্যই এটা বায়োমেট্রিক্স। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? তাহলে তুমি মোবাইল সিম কিনবা, তোমাকে হাতের কি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে, তারপরে ডেফিনেটলি সেটা কি প্রযুক্তি? সেটা হচ্ছে অবশ্যই বায়োমেট্রিক্স। ওকে, আচ্ছা আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে, এখন আচরণগত বৈশিষ্ট্য কি বলছে? যে একটা আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে, তাহলে এটা কি হবে দেখো তো? আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে তাহলে কি ফেস রিকগনিশন, এটা কি হবে? ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন। আচ্ছা আর এটা হচ্ছে টাইপিং কি স্ট্রোক। তার মানে আচরণ যদি তুমি দেখতে চাও তাহলে অবশ্যই তোমার এখানে তো ফেস দিয়ে কাজ নাই, তোমার এটা ভয়েস রিকগনিশন এবং হচ্ছে টাইপিং কি স্ট্রোক, এই দুইটা হচ্ছে এখানে সঠিক উত্তর। বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যবহার ক্ষেত্র হলো, বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যবহার ক্ষেত্র হলো, তাহলে কি হবে দেখো তো? জিন ফাইন্ডিং, ই কমার্স, স্মার্ট কার্ড। তাহলে এটা হচ্ছে তোমার ই কমার্স এবং স্মার্ট কার্ড। তাহলে বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যবহার ক্ষেত্র হলো ই কমার্স এবং হচ্ছে স্মার্ট কার্ড। আচ্ছা এরপরে আসো পরবর্তী প্রশ্নে যাই। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 41 এবং 42 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলছে যে ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটা যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটা বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে গেল। তাহলে এটা কি হচ্ছে ভাইয়া? এই প্রযুক্তিটা কি? অবশ্যই সেটা হচ্ছে রোবোটিক্স একটা প্রযুক্তি ছিল এখানে। আচ্ছা এরপরে যেটা বলছে যে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে, এটা ব্যবহার হয়ে থাকে কোথায় কোথায়? পাসপোর্টে, জন্ম নিবন্ধনে, ভোটার নিবন্ধনে। পাসপোর্টে এটা ঠিক আছে, জন্ম নিবন্ধনে না, এটা ঠিক না। আর হচ্ছে ভোটার নিবন্ধনে, এই দুইটা ঠিক হবে এখানে। আচ্ছা এরপরে যদি পরবর্তী প্রশ্নে চলে যাই যে মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি কোনটা? মলিকুলার মেডিসিন। তাহলে অবশ্যই তোমার কাছে প্যাচ লাগতে পারে বায়োমেট্রিক্স, কারণ বায়োমেট্রিক্সটা হচ্ছে না কেন ভাইয়া? এটা তো তোমার জাস্ট তুমি ধরো যে এটা তুমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছ এই টাইপের কিছু, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে হচ্ছে না, ন্যানো টেকনোলজি এখানে চিপ বোঝাচ্ছে না, চিপও বোঝাচ্ছে না, তাহলে এটা হচ্ছে না। তাহলে মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি কোনটা ভাইয়া? অবশ্যই বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা, এটা যেটা হয়ে গেছে এটা হবে ডেটা, ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটা? অবশ্যই সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেট্রিক্স। তাহলে কোনটি বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয়? তাহলে মনে রাখবা যে ডেটাবেস এটা অবশ্যই, গণিত পরিসংখ্যান ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু রসায়ন এখানে হবে না। ওকে, আচ্ছা এটা মনে রাখবা। এরপরে আসো যেটা বলছে যে জীব সংক্রান্ত, কি বলছে দেখো তো? জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ কোনটা? জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স।
মেট্রিক্স। আচ্ছা, জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করে? অবশ্যই বায়ো ইনফরমেটিক্স কাজ করবে, এটা পারবা। তারপরে বলছে নিচের কোনটিতে বিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগোরিদম, পরিসংখ্যান ইত্যাদির সমন্বয় হয়েছে? বায়ো ইনফরমেটিক্স। খুবই সুন্দর একটা প্রশ্ন। বায়ো ইনফরমেটিক্স গবেষণার ক্ষেত্রগুলো হলো, তাহলে এই যে বায়ো ইনফরমেটিক্স আমরা বলতেছি, এর গবেষণার ক্ষেত্রগুলো অবশ্যই কি হবে? জিনোম সিকোয়েন্স, এটা ঠিক আছে। ডিএনএ, এটাও ঠিক আছে। ঠিক আছে। রোবট না, রোবট এটা ঠিক নেই, কারণ এটা তোমার তো বায়োলজিক্যাল টার্মগুলো বোঝাবে, এটা সহজে মনে রাখলে হলো। রোবটের ক্ষেত্রে এটা যাচ্ছে না। ওকে, তুমি সিম্পলি মনে রাখতে পারবা। এরপরে দেখো যেটা বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা করি তোমরা এটা পারবা। উত্তরটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দিও। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই যে বলাই আছে এখানে, কিন্তু এই যে বলাই আছে। তো বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করছে? এটা তোমরা সবাই জানো, পার্ট নিয়ে তিনি গবেষণা করছিল। এরপরে বলছে ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে ব্যবহৃত কোনটি ব্যবহার করা হয়? ঠিক আছে, ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে। কি হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে মনে রাখবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি ব্যবহৃত হয় বলো তো ভাইয়া? মনে রাখবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয় এই যে বংশগতির ধারা অনুসন্ধানে এটা ব্যবহৃত হয়। এরপরে দেখো ডিএনএ এর সাজসজ্জা পরিবর্তন, এই দুটো ঠিক আছে। এরপরে আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, যেহেতু ভাই আমাদের ওয়ান শট ক্লাস করতে হবে, এই জন্য আমরা দ্রুত পড়ে যাচ্ছি, খুব বেশি বোঝানোর সময় নাই, কারণ তোমাদের এটা পড়াই দেওয়ার পরে তুমি যদি এই জিনিসগুলো একবার দেখতে পারো তাহলে দেখবে কাভার আপ হয়ে যাচ্ছে। শুধু পিডিএফ হলে কিন্তু পড়াশোনা হয় না। আমি যেভাবে বলে দিচ্ছি, এরপরে তৃতীয় অধ্যায়ে তোমাকে টার্মগুলো দেখাই দিব, ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, যতটুকু তোমাদের দরকার ততটুকু ব্যাখ্যা করে দেওয়ার পরে তুমি যদি জাস্ট এগুলো দেখতে পারো কাভার আপ হয়ে যাবে। তো চাপ নিও না, জাস্ট একটু করে দেখো, এগুলো তো সিম্পল প্রশ্ন, এই জন্য রিডিং করে যাচ্ছি একটু করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমি কি করতে পারি বলতো? জীবের নতুন জিনোম, হ্যাঁ জিনোম আবিষ্কার করা যায়, এটা ঠিক আছে। বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, এটাও ঠিক আছে। তাহলে এই দুটো দেখো পয়েন্টটা কি বলছে, খুব সহজে ব্যক্তি না, আমি ব্যক্তি শনাক্ত করতে পারবো বায়োমেট্রিক্স এর সাহায্যে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমি এই দুটো করতে পারি। ঠিক আছে, এই দুটো কাজ করতে পারি। এরপরে বলছে দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে। পরবর্তী প্রশ্নটা আমাদের বলছে যে মিস্টার এক্স তুলার উন্নত জাত উদ্ভাবনে গবেষণা করেন। তিনি খরা সহিষ্ণু, অধিক ফলনশীল ও আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন। তো এই যে এখানে মিস্টার এক্স গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করছেন? অবশ্যই তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছে ভাইয়া, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছে। তো মিস্টার এক্স এ ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে কি হয়েছে বলতো? তার এই প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। রোগ প্রতিরোধ না, রোগ প্রতিরোধ অবশ্যই বৃদ্ধি হবে, হ্রাস তো পাবে না, বরং বৃদ্ধি পাবে, এটা হচ্ছে না। তার মানে জীববৈচিত্র্য পরিবর্তন সাধন হবে, জীববৈচিত্র্য পরিবর্তন সাধন হবে। ঠিক আছে এটা। তারপর বলছে যে এই যে এটা ভুল লিখছে একটু ভাইয়া, এটা তোমার হচ্ছে জীব বিধ্বংসী ভাইরাস উদ্ভব হবে, একটু এটা কারেকশন করে নিও, এটা ভাইরাসের উদ্ভব হতে পারে, এটা একটু করে ভালো মতো দেখো। তাহলে 2 আর 3 হচ্ছে সঠিক উত্তর, এখানে এটা জীব হবে। ঠিক আছে, ওটা একটু ভুল টাইপিং মিস্টেক হয়ে গেছে। এরপরে আসো পরবর্তীতে আমাদের ন্যানো টেকনোলজি, এই যে ভাইয়া পার্টটা রয়েছে, এই পার্টটা পড়লেই দেখা যাচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তো চলো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু করে দেখে নিই। তো এই যে ন্যানো টেকনোলজি, তো এখানে বলছে যে স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? তাহলে স্মার্ট ওষুধ তুমি তৈরি করতে চাও, সেটা তোমাকে তাহলে কি করতে হবে? ন্যানো মানে কি? জিনিসটা ছোট করে নিয়ে আসতে হবে। তো সিম্পল, এটা কি ন্যানো টেকনোলজি উত্তর হবে। আচ্ছা, স্মার্ট মানে কি? তুমি এটা জাস্ট বোঝার জন্য তোমাকে বলছি। স্মার্ট মানে তুমি একটা জিনিসকে, মানে ধরো যে আগে আমাদের যে কম্পিউটারগুলো ছিল, সেটা কিন্তু দেখবা যে একটা করে কম্পিউটার কয়েকটা রুমের জায়গা দখল করতো, প্রায় 2 থেকে 3টা রুমের জায়গা দখল করতো। তো সেটাকে এই যে ন্যানো টেকনোলজি, এর মাধ্যমে কিন্তু দেখো ছোট ছোট একটা কম্পিউটার বা আমরা পিসি বানিয়ে ফেলতে পারছি। তো এই যে স্মার্ট মানে কি? একটা জিনিস বড় থেকে ছোট করে নিয়ে আসছি, বা আধুনিকায়ন হয়েছে জিনিসটা। তো এখান থেকে তুমি মনে রাখতে পারো যে স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটা বলো তো? ন্যানো টেকনোলজি। তো ন্যানো পার্টিকেলের আকৃতি কত? এটাও তুমি কোনো না কোনো বোর্ডে পেয়ে যাবা, যে ন্যানো পার্টিকেলের আকৃতি হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। ন্যানো প্রযুক্তি কয়টা পদ্ধতিতে ব্যবহৃত হয়? ন্যানো প্রযুক্তি কয়টা পদ্ধতিতে ব্যবহৃত হয়? অবশ্যই 2টা পদ্ধতিতে ব্যবহৃত হবে। টপ ডাউন পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটা? ভালো করে দেখো যে টপ ডাউন পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটা। তাহলে মনে রাখবা যে এই টপ ডাউন পদ্ধতিতে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? অবশ্যই সেটা ন্যানো টেকনোলজি। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? তাহলে এটা হচ্ছে ভাই কিন্তু ন্যানো টেকনোলজি। এটা উত্তর কি হবে বলতো? ন্যানো টেকনোলজি হবে। এরপর দেখো বলছে যে ন্যানো বলতে কি বোঝায়? এই যে ন্যানো মানে মনে রাখবা 10^9। আর এই যে তুমি মনে রাখবা ন্যানোমিটার। ঠিক আছে, ন্যানোমিটার 10^9। ন্যানো বলতে এখানে তুমি মনে রাখতে পারো যে 1 মিটার সমান 10^9 ন্যানোমিটার। আর ন্যানো মানে হচ্ছে তোমার বেসিক্যালি 10^9। ঠিক আছে, ন্যানো মানে হচ্ছে 10^9। কোথায় আছে দেখো তো, এই যে 10^9। এটার উত্তর এখানে দেয়নি কেন? আচ্ছা, উত্তরটা এখানে দেয়নি, মিস্টেক করে ফেলছে হয়তো। তো আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে
পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটা? অবশ্যই সেটা ন্যানো টেকনোলজি। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে বলছে 1 ন্যানোমিটার সমান কত মিটার? ওই যে 1 ন্যানোমিটার সমান একটু আগে বললাম 10⁻৯ মিটার, 10⁻৯ মিটার, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, যেটা বলছে যে খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে কিন্তু ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে, তাহলে এই যে ন্যানো টেকনোলজি, এটা দিয়ে তৈরিকৃত যন্ত্র কি কি হইতে পারে? এটা কম্পিউটার হইতে পারে, ঠিক আছে, এটা ঠিক আছে, রোবট হইতে পারে, ক্রায়োপ্রোব হইতে পারে, ঠিক আছে, তাহলে এই সবগুলা হইতে পারে। এরপরে দেখো বলছে যে আরিয়া 10⁻৯ মানে 10⁹ স্কেলে, এটা তুমি এভাবে মনে রাখতে পারো, 10⁻৯ স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে। তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম, ছোট হলেও মজবুত ও টেকসই হয়। হাজিরার জন্য অফিসে তাকে একটা ডিভাইস হাতের আঙ্গুলে ছাপ দিতে হয়। তার মানে হাজিরার জন্য যেটা ছাপ দিচ্ছে সেটা অবশ্যই বায়োমেট্রিক্স। আর আরিয়ার গবেষণার প্রয়োগ ক্ষেত্রগুলা, ঠিক আছে, তাহলে প্রয়োগ ক্ষেত্রগুলো কি কি হবে? চিকিৎসা ক্ষেত্র, খাদ্য শিল্প, জ্বালানি শিল্প, সবগুলাই রাইট, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পড়ে কনফিউশন বেশি লাগে। এই জন্য আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো বা দুই একবার যদি পড়ো ভাইয়া, তাহলে দেখবা তোমার সবগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে কমন চলে আসতেছে, ঠিক আছে। তো এরই মাধ্যমে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ছিল ভাইয়া, আমরা প্রথম চ্যাপ্টারটা পড়া শেষ, প্রথম অধ্যায়টা পড়া শেষ। তো এটা তোমরা আসলে পারবা কিনা এখন একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি প্রথম অধ্যায় পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখবা, অবশ্যই কমেন্টে ডান লিখবা। যদি বুঝতে পারো সেটাও বলবা, ঠিক আছে। যেহেতু ভাই ওয়ান শট ক্লাস, আমি চাইলেও সবগুলো জিনিস তোমাদেরকে এখানে বুঝাই বলাটা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি তোমাদের যতটুকু পারছি বুঝাই বলার চেষ্টা করছি। বাকি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের বুঝাই দেবো ইনশাআল্লাহ। জাস্ট একটু বেশি ক্লাসটা করো, আর ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই সেটা কমেন্ট করবা। আর যারা এখনো ভাইয়া আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, ঠিক আছে, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ফেসবুকে যেও যদি সার্চ করো তাহলে কিন্তু আমাদের পেজটা তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এরপরে চলে আসো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো এইটা আমরা একটু করে পড়বো। তো চলো এখানে দেখো আমাদের গুরুত্বপূর্ণ সবগুলো প্রশ্ন আমি তোমাদেরকে পড়াই দেবো, আসো। আচ্ছা, তো এইখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়া শুরু করি। দেখো কি বলছে, যে কোনো চ্যানেলের ভেতর দিয়ে 4 সেকেন্ডে 32 কেবি ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? তার ব্যান্ডউইথ হচ্ছে ভাই কত বলতো? 8 কেবিপিএস, ঠিক আছে। তাহলে এই যে 4 আসছে 32, ঠিক আছে, তুমি এটা বের করতে পারবা। কিন্তু কত হচ্ছে এটা ভাইয়া? 8 কেবিপিএস। এটা একটু ভালো করে মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটা চ্যানেলে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? এটা তুমি সুন্দরভাবে ক্যালকুলেশন করবা, করে এটা বের করে ফেলবা। পারবা না? এটা তুমি পারবা। তাহলে এইটা আশা করি তোমরা পারবা। এটার উত্তরটা তোমাদের বলে দেই, এটা হচ্ছে তোমাদের এই যে এখানে আছে 1800 কেবিপিএস, ঠিক আছে, 1800 কেবিপিএস। আচ্ছা, এরপরে দেখো যে এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটা? তাহলে প্রয়োজনীয় এইচডি ভিডিও যদি তুমি দেখো তাহলে সেখানে এই প্রয়োজনীয় ব্যান্ডউইথ অবশ্যই আছে, সেটা হচ্ছে 4 এমবিপিএস। বিপিএস এর পুরো পরীক্ষা খুবই আসে, এটা হচ্ছে বিট পার সেকেন্ড। বিপিএস তো তোমার এমসিকিউ তো আসতে পারে ভাই, এটা কিসে আসবে? এমসিকিউ তো আসতে পারে, মনে রাখবা বিট পার সেকেন্ড। এরপরে আসো পরবর্তী প্রশ্নে, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়। তাহলে এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও দেখবা কোনো না কোনো বোর্ডে চলে আসছে। তাহলে এখানে তুমি এই যে কি বলছো, যে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়, এটা হচ্ছে ভয়েস ব্যান্ডের মাধ্যমে। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? তাহলে এই ভয়েস ব্যান্ড আবার কোথায় ব্যবহৃত হয়? মনে রাখবা ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয় টেলিফোনে ব্যবহৃত হয়। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ হচ্ছে 1 এমবিপিএস বা তার অধিক। 1 বাইট সমান, 1 বাইটে কত বিট হয়? 8 বিট হয়, ঠিক আছে। আচ্ছা, ব্যান্ডউইথের অন্য নাম হলো, ব্যান্ডউইথের অন্য নাম কি বলতো? ব্যান্ডউইথের অন্য নাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড, তারপর হচ্ছে ব্যান্ড স্পিড। এইটা মোবাইল স্পিড তো হওয়ার এখানে কোনো প্রশ্নই ওঠে না। এরপরে দেখো বলছে সেটা হচ্ছে যে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে, যেটা কি বলছে দেখো, বিট প্রেরণের সমোন্নতি পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বুঝতে পারা, ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া। তাহলে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে এটা 1 আর 2 হবে, ঠিক আছে, ব্যান্ডউইথের পরিমাণ। আচ্ছা, এটার উত্তরটা এই যে কোথায় বলা আছে, এটার উত্তরটা তোমাদের এই যে সুন্দরভাবে নিচে বলা আছে, আমি তো বলেই দিলাম 1 আর 2 এটা তোমাদের উত্তর হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো বলছে যে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির ক্ষেত্রে তোমাদের প্রচলন বেশি? এই যে ভাইয়া এই ট্রান্সমিশন যে পদ্ধতিগুলো আছে এগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সৃজনশীলও কিন্তু আসতে পারে, এগুলো একটু তোমরা দেখে নিবা। তাহলে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি? এটা হচ্ছে আইসোক্রোনাস। তাহলে আইসোক্রোনাস এবং অ্যাসিনোক্রোনাস, এই দুইটা সম্পর্কে ধারণা একটু নিবা, কারণ এগুলো পরীক্ষা আসে। এরপর বলছে ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টা? ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম হচ্ছে 2টা। কোন ট্রান্সমিশনে
ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এই যে বলছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এটা মনে রাখবা। ক্যারেক্টার বাই ক্যারেক্টার বললে হবে অ্যাসিনক্রোনাস। একটু আগে বললাম না যে এই যে তোমার রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন, তাহলে এটা হচ্ছে আইসোক্রোনাস, আর ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে অ্যাসিনোক্রোনাস। তো তুমি এই যে আইসোক্রোনাস এবং অ্যাসিনোক্রোনাস এর মধ্যে একটু পার্থক্যটা যদি দেখতে পারো, দেখবা যে এখান থেকে তোমার সৃজনশীলের প্রশ্ন আসতে পারে, খ নাম্বারে আসতে পারে। তো এটা তুমি ইজিলি কিন্তু কভার করতে পারবা। এরপরে আসো পরবর্তী প্রশ্নের মধ্যে আমরা চলে যাই। তো পরবর্তী প্রশ্নে আমাদের এখানে যেটা বলছে যে ডেটা ট্রান্সমিশন হলে সর্বনিম্ন হয়, ডেটা ট্রান্সমিশন দিলে সর্বনিম্ন হয়, তাহলে সর্বনিম্নটা হবে আইসোক্রোনাসের মধ্যে। আইসোক্রোনাসের মধ্যে 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ট্রান্সমিশনের দক্ষতা কত? তাহলে ট্রান্সমিশনের দক্ষতা হচ্ছে 72.73%। এরপর যেটা বলছে যে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের ব্যবহার কোনটা? তাহলে সিমপ্লেক্স বললেই মনে রাখবা সেটা হচ্ছে রেডিও। সিমপ্লেক্স বললে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন রেডিও। কারণ দেখো রেডিও কেন হচ্ছে, রেডিওতে শুধু এক সাইডে কথা শোনা যাচ্ছে, তুমি যেটা বলতেছো সেটা কিন্তু শোনা তারা শুনতে পারতেছে না, মানে একদিকে আদান প্রদান হচ্ছে। তার মানে সিমপ্লেক্স বেসিক্যালি ডাটা আদান প্রদান করে একদিকে। তো এই জন্য দেখবা যেগুলো একদিকে শুধুমাত্র ডাটা ট্রান্সমিশন হচ্ছে বা ডাটা ট্রান্সফার হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে সিমপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের ব্যবহার কোনটা? এটা হচ্ছে তোমার রেডিও। আচ্ছা, এরপরে আসো যেটা বলছে যে কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয় না, ব্লক আকারে স্থানান্তরিত হয় না, যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে, এটা ঠিক আছে। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটাও ঠিক আছে। তার মানে সঠিক উত্তর 2 আর 3। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে যে কিবোর্ড ও কম্পিউটারে, এটা আমরা যে টপিকটা পড়তেছি সেটা হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড। এইটা তোমাদের জন্য ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের জন্য। দেখো বলছে কি যে কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটা? কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডাটা সঞ্চালন যে হবে এটার মোড কোনটা? এটা হচ্ছে সিমপ্লেক্স। এটা কি হচ্ছে বলতো? সিমপ্লেক্স। আচ্ছা, রেডিও ও টেলিভিশন সদাচর কোন ধরনের কিথুনিজেশন মোড? এটা কোন ধরনের? এটা হচ্ছে তোমার এনিকাস্ট। মনে রাখবে এটা হচ্ছে এনিকাস্ট। এরপর বলছে চ্যাটিং ও গ্রুপ এসএমএস এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটা? এটা হচ্ছে মাল্টিকাস্ট। ঠিক আছে। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি হচ্ছে এম এমএসএস। ঠিক আছে, এমএসএস। এরপরে বলছে যে সিঙ্গেল এসএমএস এ মোড কোনটা? এটা মনে রাখবা ইউনিকাস্ট। এটা হচ্ছে ইউনিকাস্ট, ওই যে সিঙ্গেল তার মানে ইউনিকাস্ট। গ্রুপ এসএমএস এর মোড কোনটা? গ্রুপ এসএমএস এর মোড হচ্ছে, তাহলে গ্রুপ এসএমএস বলছে না, তাহলে গ্রুপ এসএমএস অবশ্যই সেটা কি হবে? মাল্টিকাস্ট হবে। গ্রুপ এসএমএস বললে সেটা কি হবে বলতো? মাল্টিকাস্ট হবে। যেটা আমরা যে একটু আগে এখানে একটা প্রশ্ন দেখলাম, এই যে চ্যাটিং এবং হচ্ছে গ্রুপ এসএমএস, সেটা কি হবে বলতো? মাল্টিকাস্ট হয়। তাহলে এখানে সেই প্রশ্নে আলাদাভাবে আসছে, তাহলে উত্তরটা কি হবে? মাল্টিকাস্ট হবে। তাহলে কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে? একই সময়ে ডেটা দুই দিকে, সিমপ্লেক্স তো হবে না, একটু আগে তোমাদের বলছিলাম, কারণ এটা হবে তোমার ফুল ডুপ্লেক্স, মানে দুই দিকেই ডেটা যাইতে পারবে। আচ্ছা, তো এরপরে দেখো বলছে যে টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড কোনটা? একটা টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড কোনটা? টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কি হবে বলতো? এই যে ব্রডকাস্ট। না, ব্রডকাস্ট তো এখানে হবে না, এটা হচ্ছে মাল্টিকাস্ট, কারণ একসাথে অনেকগুলো জায়গায় যাচ্ছে। মাল্টিকাস্ট এবং হচ্ছে তোমার সিমপ্লেক্স। ঠিক আছে, মাল্টিকাস্ট এবং হচ্ছে সিমপ্লেক্স, কারণ একদিকে যাচ্ছে, এটা কিন্তু তুমি রিপ্লে করতে পারছো না রেডিওর মতো, ওই জন্য এটা কিন্তু সিমপ্লেক্স উদাহরণটা চলে আসছে। এটা একটু আগে তোমাদের রেডিওতে বলছিলাম সিমপ্লেক্স। সিমপ্লেক্স গুলো রেডিও, টেলিভিশন, এগুলো কিন্তু তুমি অ্যান্সার বলতে পারবা। এরপরে দেখো বলছে উদ্দীপকের ট্রান্সমিশন মোড কোনটা? এই যে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে ট্রান্সমিশন মোড কোনটা? তাহলে এটা হচ্ছে তোমার এই যে 1 2 3টা দেখাচ্ছে, তার মানে এটা কিভাবে বলো তো? এটা হচ্ছে তোমার ব্রডকাস্ট। একটু দেখে নিবা এটা। এরপরে দেখো বলছে উদ্দীপকটি টপোলজি হিসেবে কাজ করবে যখন, টপোলজি হিসেবে কাজ করবে কখন? এ কে হাফ বিবেচনা করা হবে এবং নোটগুলো অন্ত কি বলছে? নোটগুলো আন্তঃসংযোগ করলে। আচ্ছা, এই দুইটাই, তাহলে এ কে হাফ হিসেবে বিবেচনা করলে এবং নোটগুলোকে আন্তঃসংযোগ করলে, এই দুটো হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমাদের এখানে যেটা বলছে নিচের কোনটি নন মেটাবলিক ক্যাবেল? তাহলে নন মেটাবলিক ক্যাবেল কোনটা? ফাইবার অপটিক্যাল ক্যাবেল, ফাইবার অপটিক্যাল ক্যাবেল। তারপর বলছে যে এখানে 10-এর একটা বেস বেস চাচ্ছে যে 5 নিচের কোনটি? ঠিক আছে, 10 বেস 5 নিচের কোনটি? এটা হচ্ছে তোমার থিক নেট। এটা কি ভাই? থিক নেট। তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয় কো অ্যাক্সিয়াল ক্যাবেল। কো অ্যাক্সিয়াল ক্যাবেল। টুইস্টেড পেয়ার ক্যাবেলের সাধারণ রং কোনটা? টুইস্টেড পেয়ার ক্যাবেলের সাধারণ রং কোনটা বলতো? সাধারণ রং হচ্ছে সাদা। সাধারণ রং হচ্ছে সাদা। মনে রাখবা, সাধারণ রং চাইছে, তাহলে দুটোর সাথে সাধারণ, দুটোর সাথে হচ্ছে সাদা, এটা মনে রাখবা। এরপরে আসো ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে, ডেটা কমিউনিকেশনের
আচ্ছা, এটা কোথায়? এই যে এখানে আসো, দেখো ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে আমাদের, এই যে এখানে দেখো আমাদের আর নিচে নামতে হবে। এই যে ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে তোমাদের টু স্টেট পেয়ার ক্যাপেল এবং হচ্ছে রেডিও ওয়েভ, এই দুইটা, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আর এখানে মডেমটা কিন্তু হবে না। আচ্ছা, ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত? ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্টজ, 2.45 গিগাহার্টজ। এরপরে বলছে ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হচ্ছে পিকোনেট। তাহলে ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি মনে রাখবো? এটা হচ্ছে পিকোনেট। পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? এটা হচ্ছে ব্লুটুথের সাথে সংশ্লিষ্ট। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? ওয়াইম্যাক্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কোনো না কোনো বোর্ডে দেখবা চলে আসছে। তো ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? এটা হচ্ছে 802.16 গিগাহার্টজ, 802.16 গিগাহার্টস। কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড? কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড? 802.01। এগুলো সব মনে রাখবে, সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ। যে কোনো ওয়াইফাই স্ট্যান্ডার্ড বললাম না, এইগুলোর মধ্যে একটা প্রশ্ন তুমি যে বড় শিক্ষার্থী হও না কেন এগুলো চলেই আসবে। কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? 802.10, 802.10, ঠিক আছে? এটা মনে রাখবা। সরি 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 802.11 হবে, 802.11। ওকে, 802.11, এটা একটু মুছে দিই। তাহলে 802.11, ঠিক আছে? এটা সুন্দরভাবে মার্ক করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে তোমাদের 802.11। ওকে, আচ্ছা। এরপরে দেখো হটস্পট কি? হটস্পট কি তোমরা জানো? এটা হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। এটা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো বলছে যে বিল্ডিং, পাহাড় পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে। তাহলে এই যে বিল্ডিং, পাহাড় পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে। রেডিও ওয়েভ, এটা তো রেডিও ওয়েভ পারবে, হ্যাঁ রেডিও ওয়েভ পারে। তারপরে বলছে যে তোমাদের না এটা পারবে না, এই যে এটা স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এই দুইটা হচ্ছে এখানকে ভাইয়া রাইট উত্তর, ঠিক আছে? তাহলে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এটা হবে না, হবে হচ্ছে রেডিও ওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এরপরে আসো, যেটা বলছে যে সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো, মোবাইল তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে? শুধুমাত্র কথা বলার জন্য না, এটা তো হচ্ছে না। তাহলে 41 নাম্বার হচ্ছে তোমার এক, এবং হচ্ছে তোমার, দেখো ভাইয়া, আচ্ছা কি বলছে এখানে? 41 নাম্বার না, আচ্ছা 41 নাম্বারের উত্তর হচ্ছে খ নাম্বার দিচ্ছে, তার মানে 2 আর 3 দিছে। তো এখানে বলছে ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এটা ঠিক আছে। তারপরে বলছে সাধারণ বলছে, যেহেতু সাধারণত মোবাইল কমিউনিকেশন যেহেতু বলছে, তার মানে সাধারণ মোবাইল কমিউনিকেশন কি বলতো? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে শুধুমাত্র কথা বলার জন্য। এটা উত্তরটা একটু ভুল আছে কিনা আমার কমেন্ট করে দেখো তো। এটা কেন জানি আমার মনে হচ্ছে যে স্লাইডে একটু মিস্টেক করে ফেলছে এটা। কারণ এখানে বলছে যে সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো, মোবাইল কমিউনিকেশন বলছে না। আচ্ছা, তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, এটা একটু তোমার উত্তরটা চেক করো। 41 নাম্বার উত্তরটা একটু কাইন্ডলি এটা একটু চেক করে নিও। আমার কেন জানি মনে হচ্ছে ভুল দেওয়া আছে। আর সঠিক উত্তরটা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাই দিও। কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়? পঞ্চম, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে? চতুর্থ, তাহলে এখানে দেখো একটা জিনিস বলছে যে ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্ক ব্যবহার হয় মোবাইলের কোন প্রজন্ম হতে, সেটা চতুর্থ প্রজন্ম বলছে। আর কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়, 4K টিভি উপভোগ করা যায়, সেটা হচ্ছে পঞ্চম। আচ্ছা, কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? ভিডিও কলের শুরু হয় কোথায়? তৃতীয়, এটা হচ্ছে তৃতীয়। কোন প্রজন্ম, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ, যেগুলো বলতে সব গুরুত্বপূর্ণ, জাস্ট একটু করে পড়ে যাবে, বিশ্বাসের সাথে পড়ে যাও, দেখবা যে পরীক্ষা হলে যার ধূপধাপ সবগুলোই প্রশ্ন কমন চলে আসতেছে। এরপর দেখো বলছে কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? এটা মনে রাখবা, এটা হচ্ছে দ্বিতীয়। এটা কোনটা ভাইয়া? দ্বিতীয় প্রজন্মের মোবাইলে। রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়? রেডিও সিগন্যাল, এটা হচ্ছে 2G। এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ ভাইয়া। এরপরে দেখো চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য কোনগুলা? চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য কোনগুলা? তাহলে অবশ্যই ইন্টারনেট, প্যাকেট সুইচিং, ট্রান্সফার রেট 10 না 100 Mbps, তাহলে সবগুলোই এখানে ঠিক হবে, সবগুলো এখানে ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলছে এখানে দেখি একটু করে, সেটা বলছে যে জনাব রাজিন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তার অফিসে 15 Mbps ব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়। উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন? ভিডিও কনফারেন্সিং এইচডি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে আসো, যেটা বলছে যে উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটা ব্যবহৃত হতে পারে সেটা হচ্ছে টুয়েস্টেড পেয়ার কেবল এবং হচ্ছে ফাইবার অপটিক কেবল, কোয়াক্সিয়াল কেবল এখানে হবে না। নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? কোন ধরনের কেবল ব্যবহার করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে? টুয়েস্টেড কেবল ব্যবহার করা হয়। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই মনে রাখবা, এটা হচ্ছে
এই যে ডাব্লিউ ল্যান, ঠিক আছে, ডাব্লিউ ল্যান। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে যে তোমাদের ওয়াই ম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয়। ওয়াই ম্যাক্স এর মধ্যে তোমাদের হচ্ছে MAN, এটা তোমার ম্যান ব্যবহৃত হচ্ছে, মনে রাখবা সুন্দরভাবে। ব্লুটুথ, এগুলো সবগুলো এগুলো তোমার আসবেই ভাই, এই জন্য সাজাই দিছে একবারই, দেখবা একটু করে। তো ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে এই যে প্যান, ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে প্যান। তারপরে হচ্ছে ওয়াই ম্যাক্স এর মাধ্যমে বলে ম্যান। আর এটা হচ্ছে এই যে এই ডাব্লিউ ল্যান, ঠিক আছে। এই যে ওয়াইফাই, ওয়াইফাই হচ্ছে ল্যান হবে, তার সাথে মনে রাখবা ডাব্লিউ, এটা তুমি শর্টকারে মনে রাখবা। এরপরে আসো, বলছে তোমাকে এখানে যে ব্যক্তিগত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে কোন নেটওয়ার্ক। ব্যক্তিগত যদি হয় তাহলে সেটা হবে তোমার প্যান, ঠিক আছে, PAN। কম্পিউটার, এখানে দেখো ব্যক্তিগত না, PAN মানে হচ্ছে তোমার বেসিক্যালি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, এটা তুমি ভালো মতো মনে রাখবা। এরপর দেখো যে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কোনটা। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কোনটা ভাবে বলতো, যে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, ঠিক আছে, সফটওয়্যার রিসোর্স শেয়ার, এটাও ঠিক আছে, ইনফরমেশন শেয়ার, এটাও ঠিক আছে। তার মানে এখানে কোনগুলো সঠিক, আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, তো চলো এরপরে আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। আচ্ছা, তো এরপরে আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, এই যে পরবর্তী প্রশ্নে বলছে একটা উদ্দীপক দেওয়া আছে। তো বলছে যে করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটা সেবা গ্রহণ করলেন যা 24 ঘন্টা খোলা থাকে, সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, কম খরচ, ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি, তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত। তাহলে বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত, তার মানে এটা তো তোমার ল্যান হবে না, পার্সোনাল নেটওয়ার্ক হবে না, এটা তোমার WAN হবে। ওকে, আচ্ছা। এরপরে আসো যে উদ্দীপকে উল্লেখিত সেবাটি হলো, উদ্দীপকে উল্লেখিত সেবাটা হলো রিসোর্স স্কেলিবিলিটি, ঠিক আছে, স্কেলিবিলিটি এটা ঠিক আছে, তার মানে অন ডিমান্ড সেবা, এটাও ঠিক আছে। পেজ অ্যাজ ইউ, আচ্ছা, এই যে পেজ অ্যাজ ইউ গো সেবা, আচ্ছা এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তিনটাই সঠিক হবে এখানে ভাইয়া, একটু দেখে নি ভাই প্রশ্নটা। এরপরে আসো বলছে কোনটি প্রোটোকল কনভার্টার, কোনটি প্রোটোকল কনভার্টার। তাহলে প্রোটোকল কনভার্টার কোনটা, এটা অবশ্যই হচ্ছে গেটওয়ে। বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটা। বিভিন্ন প্রোটোকলের মধ্যে যদি নেটওয়ার্ক সংযোগ দেয় সেটাকে বলা হয় গেটওয়ে, বলা হয় গেটওয়ে বলা হয়। একটা সুইচ দিয়ে কয়টা ল্যান তৈরি করা যায়, একটা সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যাবে, কয়টা কয়টা ল্যান তৈরি করা যাবে, মনে রাখবা দুইটা ল্যান তৈরি করা যাবে। একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস সংযুক্ত করে, এটা যুক্ত করা হচ্ছে রাউটার। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা যায়, অবশ্যই এটা সুইচ, অবশ্যই কি বলতো, এটা হবে সুইচ হবে। আচ্ছা, এরপরে যদি আসি যে স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়, স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়, অবশ্যই হাব ব্যবহৃত হয়। মডেমের কাজ কি, মডেমের কাজ ডেটা পাঠানো, ডেটা গ্রহণ, নাকি ডেটা সংরক্ষণ, এটা তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আশা করি তোমরা এটা সবাই পাবা, ঠিক আছে। আচ্ছা, তো এই যেখানে উত্তর কিন্তু দেওয়াই আছে, তাও একটু দেখে নিবা কোনটা উত্তর। আচ্ছা, এরপরে আসো যে মেশ টপোলজিতে সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা হবে, মোট তারের সংখ্যা হবে, এটা মনে রাখবো, আমি একটু লিখে দিই তোমাকে, এটা হচ্ছে তোমার n × n-1/2। আচ্ছা, একজন বলতে পারো যে ভাই এটা উত্তর বললেন না কেন, তাহলে এটার উত্তর তোমাকে যে আমি এখানে দাগাই দেই, এটা কিন্তু মডেমের কাজ হলো ডেটা গ্রহণ এবং হচ্ছে ডেটা সংরক্ষণ, এটাও মনে রাখবে, ঠিক আছে, এটা ভুল করো না ভাইয়া, কারণ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, না দেখাই দিলে পরে আবার ভুল করলে সমস্যা। এবার দেখো বলছে যে কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল ব্যবহৃত হয়, 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে মেশ টপোলজি। তারপরে টপোলজি যতগুলো আছে এই টপোলজি সবগুলোই খুব ভালো মতো পড়বা, টপোলজি সবগুলো ভালো মতো পড়বা, জাস্ট এগুলো পড়লেই হবে। দেখো কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি অন্য প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে, এটা হচ্ছে মেশ কম্পিউটারে বা মেশ টপোলজিতে যুক্ত থাকে। 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আয়তায় আনতে কয়টা তারের প্রয়োজন, 45টা তারের প্রয়োজন। এরপরে দেখো বলছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কি বলে, সংযোগ বিন্যাসে কি বলে, টপোলজি বলে। এটা কিন্তু ক নম্বরেও আসতে পারে যে টপোলজি কাকে বলে, তো সেক্ষেত্রে এটা মনে রাখবা। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়, সেসব ক্ষেত্রে মেশ টপোলজি ব্যবহার করা হয়। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়, সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়, এটা হচ্ছে স্টার টপোলজি ব্যবহৃত হয়। একটা কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে, একটা কেন্দ্রীয় হাব দ্বারা স্টার টপোলজি সংযুক্ত থাকে। এরপরে বলছে তোমাকে যে কোন টপোলজির উপর ভিত্তি করে ইন্টারনেট তৈরি করা হয়, কোন টপোলজির উপর ভিত্তি করে ইন্টারনেট তৈরি করা হয়েছে, ইন্টারনেট তৈরি করা হয়েছে হাইব্রিড, ঠিক আছে। এরপর দেখো ইন্টারনেট টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়, কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কোনটা কোনটা ব্যবহৃত হবে এখানে, এই যে এখানে দেখো সক্রিয় হাব,
নিষ্ক্রিয় হব, সুইচ সবগুলাই ব্যবহৃত হবে। সঠিক উত্তর তিনটাই। আচ্ছা, আমাদের আর কয়েকটা প্রশ্ন আছে, একটু ধৈর্য ধরো, তাহলে আমাদের এই যে 2 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপরে আমরা 3 নম্বর চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে পড়াই দিব। আচ্ছা, তো এখানে দেখো ভাই, আমাদের পরবর্তী যে প্রশ্নটা দিছে, বলছে যে কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্ক যুক্ত 8টা কম্পিউটার আছে এবং প্রতিটা কম্পিউটার একটা ডিভাইসের অধীনে যুক্ত আছে। তো উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে, তাহলে এখানে একটা কলেজের কম্পিউটার ল্যাবে, এই একটা কম্পিউটার ল্যাবে কি হয়েছে দেখো তো, একটা কম্পিউটার ল্যাবে নেটওয়ার্ক যুক্ত 8টা কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটা ডিভাইসের অধীনে যুক্ত আছে। তাহলে এই নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে অবশ্যই স্টার টপোলজি। তো এই টপোলজিটা আসলে কি হয় দেখো তো একটু করে, যে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করতে পারে। আচ্ছা, একাধিক নেটওয়ার্কে যুক্ত করতে পারে না, একাধিক নেটওয়ার্ক যুক্ত করলে তোমার মেশ নিয়ে আসতে হবে। তার মানে তোমার এটা হচ্ছে 1 এবং 2 নাম্বার হচ্ছে 1 এবং 2, এই যে এই 1 এবং 2 এই দুটো হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে পরবর্তীতে আসো, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনার জন্য কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে? কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে? তাহলে দেখো, এটা হচ্ছে পাবলিক সার্ভিস প্রদান করে। কোন ধরনের? তাহলে পাবলিক সার্ভিস তারা প্রদান করে। এরপরে আসো, বলছে যে ওই যে ক্লাউড কম্পিউটিং, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বহুপদী টাইপের প্রশ্নগুলোর মধ্যে একটা, খুবই গুরুত্বপূর্ণ, যে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক। কেন সুবিধাজনক? শুধুমাত্র নিজের হার্ডওয়্যার প্রয়োজন, সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, সার্বক্ষণিক ব্যবহার করা যায়। ওকে, আচ্ছা, এরপরে দেখো যেটা বলছে, যে মিনাদার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না। তাহলে কি করতে পারে না? মিনাদার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার সে ব্যবহার করতে পারে না, যার ফলে এমন একটা সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায়, খরচও কম। তাহলে এটা কোনটা? এটা হচ্ছে অবশ্যই ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং উদ্দীপকের ব্যবহৃত সার্ভিসটা, এই যে ব্যবহৃত সার্ভিসটা, এই ব্যবহৃত সার্ভিসটার ক্ষেত্রে কি হয়েছে? লাইসেন্স ফি প্রয়োজন হয় না, রক্ষণাবেক্ষণ খরচ নাই, নাকি ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না? এটার আনসার হবে রক্ষণাবেক্ষণ খরচ নাই, ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না। এই দুটো হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তো আমরা 2টা চ্যাপ্টার শেষ করে ফেললাম। এই যে 2টা চ্যাপ্টার থেকে আমাদের একটা থেকে 4টা প্রশ্ন আসতে পারে, একটা থেকে 5টা প্রশ্ন আসতে পারে। তাহলে 5 আর 4 9টা প্রশ্ন কিন্তু ভাই আমরা মোটামুটি কাভার করে ফেললাম। এরপরে যে আমাদের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস রয়েছে, এটা থেকে আমাদের কয়টা প্রশ্ন আসতে পারে? 5 থেকে 6টা প্রশ্ন আসতে পারে। আমরা ধরেই নিতে পারি এখান থেকে আমাদের 6টা প্রশ্ন আসবে। তো চলো আমরা এই চ্যাপ্টারটা একটু করে দেখা শুরু করি, যে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কি কি আছে। চলো একটু করে পড়া শুরু করি। তো প্রথমে কিছু বেসিক প্রশ্ন আমাদের আসতে পারে এখান থেকে, যে কোন, দেখো এটা হচ্ছে এটা শাসকেরা হবে, কোন শাসকেরা শূন্যকে সরদাদের রূপ বিবেচনা করত? এটা হচ্ছে খ্রিস্টীয়। এটা হচ্ছে পাশকেরা হয়ে গেছে। কোন পাশকেরা শূন্যকে সরদার, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে হয়তো, একটু দেখবা খ্রিস্টীয়। ওকে, আচ্ছা, এরপরে দেখো বলছে যে কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়? কোনটা জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে রোমান, এটা পরীক্ষা আসে কিন্তু, এটা একটু ভালো মতো দেখবা, গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন। আচ্ছা, তো এবার দেখো বলছে যে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় পাওয়া যায়? কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন এটা হচ্ছে মায়ান সভ্যতায় পাওয়া যায়। দশমিক সংখ্যা পদ্ধতি হলো, দেখো কি বলছে, ভারতীয় সংখ্যা পদ্ধতি, মায়ান সংখ্যা পদ্ধতি, চীন সংখ্যা পদ্ধতি। তার মানে দশমিক সংখ্যা পদ্ধতি হলো এটা একটা ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং এটা হচ্ছে একটা চীন সংখ্যা পদ্ধতি। এই দুইটা মনে রাখবা। আচ্ছা, এরপরে প্রশ্নগুলো দেখো আমাদের কি টাইপের প্রশ্নগুলো বলছে। বলছে যে এফ এর পূর্বের সংখ্যা কোনটা? তার মানে এখানে এফ হেক্সাডেসিমাল আছে, এর পূর্বের সংখ্যা কোনটা? এর পূর্বের সংখ্যা বলছে। আচ্ছা, এই যে একটা প্রশ্ন দেখো, তারপরে দেখো এত এর পরবর্তী সংখ্যা কত? এই দুটো আমি তোমাকে এখনই পড়াই দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। এখানে বলছে নিজের করে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এই যে একটা কথা বলছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, তার মানে সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করা যায় এগুলো আমাদের জানতে হবে। তো এটা উত্তর হচ্ছে আইসি, তুমি একটু দেখো। এরপরে তোমাকে বলছে যে এই যে একটা প্রশ্ন, অক্টালের বেস কত, এত এর পরবর্তী সংখ্যা কত, ঠিক আছে? তারপরে বলছে যে এত এর পূর্ববর্তী কত, এইটার পরবর্তী সংখ্যা কত, এত এর মধ্যে কোনটা বড় ছোট, এইগুলো আমরা একবারই পড়ে ফেলবো। চলো এগুলো আমরা তোমাদের একটু দেখাই যে কি টাইপের প্রশ্নগুলো আসতে পারে, একটু দেখাই নাই আগে। তো তারপরে তোমাকে বলতে পারে যে এত সংখ্যাটা হতে পারে, তো এটা একটু দেখে নাও, এটা ডেসিমেল, এটা অক্টাল, হেক্সাডেসিমেল, সবগুলোই হতে পারে। কেন হতে পারে এটা তুমি একটু পরেই বুঝবা। তারপরে এই যে এত এর সমতুল্য অক্টাল সংখ্যা কত, তাহলে এত এর দশমিক মান কত, এটার বাইনারি মান কত, এই টাইপের যেগুলো প্রশ্ন আছে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে এই বহুপদী যে প্রশ্নগুলো আছে এগুলা আমি তোমাকে পড়াই দিচ্ছি একবার করে, আমি তোমাকে সুন্দর করে এই জিনিসগুলা একটু করে সাজাই দিচ্ছি, ঠিক আছে? এই যে তোমার যোগ বিয়োগ বা ক্যালকুলেশন যেগুলো আছে এগুলো আমি তোমাকে এখনই পড়াই দিচ্ছি। চলো তাহলে আমরা এই ক্যালকুলেশন গুলা একটু সুন্দরভাবে পড়ার চেষ্টা করে দেখি। তো আমরা একটু এই স্লাইডটা থেকে বের হয়ে আমরা একটু লেখার মতো একটা স্পেস নেই। ওকে, আমাকে একটু সময় দাও। আচ্ছা, ওকে ফাইন, তো সুন্দর। আচ্ছা, এটা ক্লিন করে নেই এবং এটা একটু জুম করে নিলাম। আচ্ছা, ওকে ফাইন। তো
চলো আমরা আলোচনা শুরু করে দিব। তো আমাদের এই যে ভাইয়া যে 3 নম্বর চ্যাপ্টার আছে, এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো তোমাদের জানা প্রয়োজন, ঠিক আছে, যেহেতু পরীক্ষার খুব বেশি সময় বাকি নাই, তো আমি সবগুলো জিনিস তোমাকে একটু রিভিউ করে দেই। আচ্ছা, তাহলে আমরা আমাদের চ্যাপ্টারের নামটা ছিল কিন্তু সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তাহলে আমাদের চ্যাপ্টারের নামটা কি ছিল? আমাদের চ্যাপ্টারের নাম ছিল সংখ্যা পদ্ধতি, সংখ্যা সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিজিটাল এটা হচ্ছে ডিভাইস, ডিজিটাল ডিভাইস। তাহলে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আচ্ছা, এইখান থেকে ভাইয়া আমরা খুব বেশি কিছু পড়বো না, আমরা যতটুকু লাগে একটু করে পড়ি, যাতে হচ্ছে আমরা ওই প্রশ্নগুলো উত্তর করতে পারি। বেসিক টাইপের সবগুলো কথা আমরা পড়ে ফেলি। তো মনে রাখবা যে প্রকাশের উপর ভিত্তি করে এই যে সংখ্যাগুলো আছে এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে একটু মনে রাখবা, যে দেখো আমি লিখে দিচ্ছি, মনে রাখবা। আচ্ছা, এইটা একটু ঠিক করে নিতে হবে, এটা একটু ঠিক করে নিতে হবে। ওকে ফাইন, এবার লিখা যাবে। মনে রাখবা ভাইয়া, সেটা হচ্ছে যে প্রকাশের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? মনে রাখবা যে প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মনে রাখবা পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল 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 সংখ্যা পদ্ধতি, বা যেটাকে তুমি বলতে পারবা স্থানিক সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা আরেকটা নাম হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। আর আরেকটা তুমি বলতে পারবা সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে একটা হচ্ছে তোমার প্রকাশের উপর ভিত্তি করে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এই যে তোমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, এটা মনে রাখবা, এটা কয়েকটা টার্ম জাস্ট তুমি মনে রাখতে পারো এইভাবে, যে এটার তোমার হচ্ছে নিজস্ব মান আছে। এটার কি আছে ভাইয়া বলো তো? এটার হচ্ছে নিজস্ব মান আছে। তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে মনে রাখো যে এর নিজস্ব মান আছে, এবং নন পজিশনালের ক্ষেত্রে মনে রাখবা যে এরও নিজস্ব মান আছে, এরও নিজস্ব নিজস্ব মান আছে, নিজস্ব মান আছে। তাহলে দুইটারই কি আছে? নিজস্ব মান আছে। তো এটা নিজস্ব মান আছে, কিন্তু এটা কি নাই জানো? এটা হচ্ছে স্থানীয় মান নাই। এটা হচ্ছে স্থানীয় মান নাই। এটা হচ্ছে স্থানীয় স্থানীয় মান নেই। আর এটার নিজস্ব মানও আছে এবং স্থানীয় মানও আছে, ঠিক আছে? নিজস্ব মান এবং স্থানীয় মান দুটোই আছে। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি ভিত্তি বলে তোমাকে, যে এটার ভিত্তিটা কি, পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, তাহলে মনে রাখবা যে এটার ভিত্তি হলো বেস, ঠিক আছে? আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা তোমাকে যদি একটা এক্সাম্পল পরীক্ষায় চায় যে নিজের কোনো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ, তাহলে মনে রাখবা এটা হচ্ছে তোমার রোমান যে সংখ্যাগুলো আছে, রোমান সংখ্যা, যেমন তোমাকে যদি বলা হয় এটা কি 1, এটা কি 2, তারপর এটা কি 3, তাহলে এই যে এটা কি ভাইয়া 4। তো এই যে ভাইয়া তোমার রোমান সংখ্যাগুলো আছে, এটা হচ্ছে তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটু সুন্দর করে পড়বো। আমরা আরেকটা স্লাইড নেই, তাহলে আমাদের এই জায়গাটায় সুবিধা হবে। আচ্ছা, একটু করে দাঁড়াও, আমরা এই জিনিসটা সুন্দরভাবে করার চেষ্টা করবো। আচ্ছা, তো আমরা আগে একটা বক্স করে নিই, এখানে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা একটা বক্স করে ফেলি, এখানে সুন্দরভাবে একটা বক্স করি। এই বক্সের মধ্যে আমরা কিছু জিনিস পড়ার চেষ্টা করব। এই বক্সের মধ্যে আমরা কিছু জিনিস পড়ার চেষ্টা করব। তো আমরা এখানে একটা, তারপর হচ্ছে দুইটা, আর একটা দেই, তিনটা এখানে ঘর করলাম আমরা। আর এইদিকে আমাদের লাগবে হচ্ছে 4টা ঘর করলেই আমাদের হয়ে যাবে। এইদিকে মনে করো দিলাম একটা, 5টা লাগবে, একটা, তারপর হচ্ছে দুইটা, তারপরে মনে করো আরেকটা হচ্ছে নিলাম 3টা, এরপরে 4টা, আর একটা নেই, সেটা হচ্ছে 5টা। আচ্ছা, তো ফাইন। এবার একটু করে দেখো, এখানে আমরা লিখবো যে বিভিন্ন যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, এই সংখ্যা পদ্ধতিগুলোর আমরা উপরে নামগুলো একটু লিখে নেবো। তোমরা জানো যে বাইনারি আছে, অক্টাল আছে, ডেসিমেল আছে, হেক্সাডেসিমেল আছে। তো এগুলো একটু বেসিকটা আমরা একটু পড়ি। তো এই জন্য আমরা এখানে উপরে লিখবো যে সংখ্যা পদ্ধতির নাম, সংখ্যা পদ্ধতির নাম। এখানে আমরা সংখ্যা পদ্ধতির নামগুলো দেখবো। কি দেখবো? সংখ্যা পদ্ধতির নামগুলো দেখবো। এরপরে আমরা দেখবো মনে করো সংখ্যা পদ্ধতি কি কি আছে। আমি যদি একটু করে তোমাদের বলি, তোমরা সবাই জানো যে আমাদের সংখ্যা পদ্ধতি কি কি আছে। সংখ্যা পদ্ধতির মধ্যে আছে আমাদের বাইনারি আছে, সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের বাইনারি আছে। এরপরে কি আছে ভাইয়া? বাইনারি পরে আমাদের মনে করো আছে অক্টাল, বাইনারি পরে আমাদের মনে করো এখানে আছে অক্টাল। এরপরে কি আছে? মনে করো আমাদের দশমিক আছে, দশমিক। তো দশমিকের আরেকটা নাম কি তোমরা সবাই জানো? এই দশমিককে কিন্তু আবার ডেসিমেলও বলা হয়। দশমিককে আবার কি বলা হয়? এই দশমিককে আবার ডেসিমেলও বলা হয়, দশমিককে আবার ডেসিমেলও বলা হয়। আর এরপরে আসবে আমাদের হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। আচ্ছা, এই যে সংখ্যা পদ্ধতির নামগুলো আমরা দেখলাম, তো এই যে বাইনারি যে সংখ্যা পদ্ধতিটা আছে,
এই বাইনারি সংখ্যা পদ্ধতির আমরা কি জানি, এখানে কি কি থাকে, 0 থাকে এবং 1 থাকে। তার মানে এই 0 এবং 1 কি, এই 0 এবং 1 হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন। আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে এর মৌলিক চিহ্ন, এটা হচ্ছে এর মৌলিক চিহ্ন। তাহলে এই বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন হচ্ছে 0 এবং 1। তাহলে 0 এবং 1, তাহলে এখানে তোমাকে যদি বলা হয় যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত, বেস কত, তার মানে 0 এবং 1 দুইটা আছে, তার মানে বেস হচ্ছে এখানে দুইটা, বেস হবে এখানে দুইটা, ঠিক আছে। এবং আমরা যদি এখানে একটা উদাহরণ লিখি, যদি এখানে উদাহরণ লিখি, তাহলে আমরা লিখতে পারবো মনে করো 1 0, এবং এই যে নিচে আমরা যেটা লিখবো, এই যে আমরা 2 দিলাম এখানে, এটাই হচ্ছে ভাই বেস বোঝাচ্ছে। কারণ বাইনারির বেস হচ্ছে যেহেতু 2, এজন্য আমরা যখনই কোনো বাইনারি এক্সাম্পল লিখবো সেখানে নিচে 2 দিব। অক্টাল আসো এবার, তো অক্টালে মনে করো এর মৌলিক চিহ্নটা হচ্ছে ভাইয়া, অক্টালের ক্ষেত্রে মৌলিক চিহ্নটা কি বলতো? আচ্ছা, অক্টালের ক্ষেত্রে মৌলিক চিহ্ন মনে রাখবা, এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তার মানে 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এখানে সংখ্যা আছে কয়টা? 8টা। তার মানে এর বেস কত হবে? এর বেস মনে রাখবা, এর বেস মনে রাখবা 8টা, এর বেস হচ্ছে 8টা। এবং উদাহরণ যদি বলি, তাহলে মনে রাখবা এটা কিন্তু সবসময় 0 থেকে 7-এর মধ্যেই হওয়া লাগবে। তাহলে আমি একটা সংখ্যা দিলাম 4, একটা সংখ্যা দিলাম 7, 4 আর 7, তার মানে 0 থেকে 7-এর মধ্যেই আছে। এবং এই যে একটা ব্র্যাকেট দিয়ে যদি আমি এখানে নিচে 8 দেই, এই 8 দেখেই বুঝবো যে এটা হচ্ছে অক্টাল, কারণ অক্টালের বেস হচ্ছে 8, 8 দেখে বুঝলাম অক্টাল, 2 দেখে এখানে বুঝলাম এই যে এখানে 2 আছে, এই 2 দেখে বুঝলাম এটা বাইনারি, এখানে 8 আছে, এই 8 দেখে বুঝলাম এটা অক্টাল। এরপর দশমিক, তো দশমিকের মনে করো মৌলিক চিহ্ন হচ্ছে, এটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তার মানে 0 থেকে 9 যদি হয়, তাহলে এর বেস কত হবে? এর বেস হবে 10। কারণ 0 থেকে 9 সংখ্যা আছে 10টা, 10। তবে একটা দশমিক সংখ্যা লিখি, মনে করো লিখলাম 75, এবং 75 লিখে এখানে আমি দিলাম 10। তার মানে এই যে ভাই এখানে নিচে যে 10 আছে, এটা দেখে বুঝবো এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, ঠিক আছে। এই দশমিকটাই আমরা নর্মালি দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এরপর আসো হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে মৌলিক চিহ্ন মনে রাখবা যে এখানে তোমার 0 থেকে 9, 0 থেকে 9 থাকবে, এবং এর সাথে ভাইয়া থাকবে হচ্ছে তোমার কিছু সংখ্যা থাকবে, কিরকম কিছু ক্যারেক্টার থাকবে, যেমন এ আছে, 0 থেকে 9 থাকবেই ভাই, বুঝছো, থাকবেই। এরপরে থাকবে এ বি সি ডি ই এফ। তার মানে দেখো এই যে 0 থেকে 9 থাকলো, এরপরে এ বি সি ডি ই এফ। এখানে আবার এ মানে কত জানো? এখানে কিন্তু এ মানে এই যে 9 এর পর 10 না, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। তার মানে তোমাকে যদি এখানে প্রশ্ন করা হয় যে হেক্সাডেসিমেলে 9 এর পরের সংখ্যাটা কত, 9 এর পরের সংখ্যাটা কত বা পজিশনটা কত, তুমি কিন্তু 10 বলতে পারবে না। 9 এর পরে হচ্ছে এ, যদি বলে ওই এ এর সমতুল্য মান কত, এ এর সমতুল্য মান 10, যদি বলে যে বি এর সমতুল্য মান কত 11, সি এর সমতুল্য মান 12, কিন্তু নর্মালি প্রশ্ন করে যদি 9 এর পরে কত, তাহলে সেটা হবে এ। ওকে, আচ্ছা, তাহলে এর বেস কত আসতেছে দেখো, এর বেস কত আসতেছে, এখানে 9 ছিল, এখানে 10 11 12 13 14, ও আচ্ছা 0 থেকে 9 10টা আছে এখানে, 11 12 13 14 15 16, তাহলে এর বেস হচ্ছে কিন্তু আমাদের এখানে 16 চলে আসতেছে। এবং উদাহরণ যদি আমি লিখি, মনে করো লিখলাম 9, কারণ যে 0 থেকে 9 এটা 9 পড়ে, আর এখানে সংখ্যা লিখলাম মনে করো ডি, ঠিক আছে, 9 ডি লিখলাম। তারপর এই যে নিচে আমি যদি 16 দেই, এই 16 দেখেই তুমি বুঝবা যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এই 16 দেখেই বুঝবা হেক্সাডেসিমাল। তাহলে এখান থেকে তোমার পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে ভাইয়া? এখান থেকে তোমার পরীক্ষায় নর্মালি ভাইয়া প্রশ্নগুলো আসবে যে যেটা, সেটা হচ্ছে বাইনারির বেস কত, বাইনারির বেস হচ্ছে 2। তারপর বলবো যে অক্টালের বেস কত, অক্টালের বেস হচ্ছে 8, দশমিকের বেস কত 10, দশমিকের বেস হচ্ছে 10। এরপর যদি বলে যে হেক্সাডেসিমালের বেস কত, তাহলে সেটা হচ্ছে 16, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমার আসতে পারে। এরপর যদি আসো আমরা একটু সামনে চলে যাই, যে এখান থেকে আমাদের আর কি কি জিনিস লাগবে। এখান থেকে দেখো আমি তোমাকে একটা সুন্দর একটা জিনিস শেখাই, এটা তোমার অনেক জায়গায় কাজে লাগবে। দেখো আমরা একটু লিখি আগে, আমরা মনে করো একটা জিনিস লিখলাম যে বেস যদি আমাদের এন হয়, বেস যদি আমাদের এন হলে, বেস এন হলে, ঠিক আছে, বেস এন হলে মৌলিক চিহ্ন আসলে কি হবে? মৌলিক চিহ্ন আমরা একটু দেখি যে মৌলিক চিহ্ন আসলে কি হবে। তাহলে বেস এন হলে মৌলিক চিহ্ন, দেখো এই মৌলিক চিহ্নটা হবে আমাদের, আমি তোমাকে বুঝাই দিচ্ছি, টেনশন নিও না। 0 থেকে n মাইনাস 1। আচ্ছা, এটা কি লিখলাম যে বেস এন হলে মৌলিক চিহ্ন হবে 0 থেকে 1। এখন আমাকে মনে করো বললো যে একটা প্রশ্ন আমরা লিখি, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। একটা প্রশ্ন আমরা লিখি, মনে করো তোমাকে এখানে বললো যে পাঁচ ভিত্তিক, মনে করো তোমাকে এখানে বললো যে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তোমাকে বললো যে মৌলিক চিহ্ন কি কি, মৌলিক চিহ্ন কি কি, মৌলিক চিহ্ন কি কি। তো তোমাকে এখানে বলছে যে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন কি কি, তুমি কেমনে বের করবা? তাহলে এখানে পাঁচটা হচ্ছে এখানে বেস, তাহলে এই যে মৌলিক চিহ্ন কেমনে বের করবা? 0 থেকে n-1। তাহলে তুমি কি করবা? এই 0 থেকে এই সূত্রে অ্যাপ্লাই করবা, 0 থেকে
0 থেকে n-1, তাহলে 0 থাকবে এখানে, তাহলে n-1 মানে কত, তাহলে এখানে 1, এই যে 5 আছে তাহলে 1 2 3 4, তাহলে এই যে 0 থেকে যে 4 পর্যন্ত পাইলা এটাই হচ্ছে মৌলিক চিহ্ন। এখানে তোমার যত সংখ্যাই বলুক না কেন সেটা তুমি কি করবা, এই 0 থেকে n-1 বিয়োগ করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই জিনিসগুলো মনে রাখতে পারলেই ভাই তোমার এখানে কভার আপ হয়ে যাবে। আর যদি কয়েকটা জিনিস তোমাকে শেখাই দেই, মনে করো তোমাকে একটা সংখ্যা এরকম বলছে, মনে করো তোমাকে বলছে 10100, তারপরে মনে করো বলছে যে 1011, এটা তোমাকে বলছে। তো নর্মালি আমরা এটাকে কি বলি, এটাকে আমরা দশমিক বলি না, কিন্তু এটা আইসিটির ভাষায় ভাই এটাকে বলা হয় দশমিক বলে না, এটাকে আইসিটির ভাষায় বলা হয়, এটাকে আইসিটির ভাষায় বলা হয় রেডিক্স পয়েন্ট। কি বলা হয় ভাইয়া, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট বলা হয়, ঠিক আছে। আর এই যে ভাইয়া সব থেকে দেখো এই যে লাস্টের যেটা আছে শুরুর যেটা আছে এটাকে কি বলে জানো, তো এইটাকে বলা হয় ভাইয়া মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু, এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু বলে ফেলছে। দেখো এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয়। তার মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা, আর সব থেকে এটা সব থেকে বড় তুমি বলতে পারো, আর এটাকে বলা সব থেকে ছোট, তার মানে এটা তুমি বলতে পারো যে লেস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে, লেস্ট সিগনিফিকেন্ট বিট, এটা তুমি মনে রাখতে পারো। আর এই যে এই দশমিকটা আমরা যেটা বলি এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট বলা হয়। এটা মূলত কি করে জানো, এটা তোমার হচ্ছে ভগ্নাংশ, এই যে এটা কি ভগ্নাংশ না আর পূর্ণ সংখ্যা, এই ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে, ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাগুলোকে কি করে আলাদা করে। তো এরপরে যদি আমরা আসি ভাইয়া একটু পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই, আচ্ছা তো এবার মনে করো তোমাকে একটা একটা প্রশ্ন যদি আমি তোমাকে বলি, দেখো আচ্ছা একটা প্রশ্ন মনে করো আমি তোমাকে এখানে দিলাম, যে ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে 1001 এই সংখ্যায়, এই টাইপের একটা প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষা আসছিল যে এই সংখ্যায় কয়টা বিট আছে, এই সংখ্যায় কতটি, এই সংখ্যায় কতটি বিট আছে, এই সংখ্যায় কতটি বিট আছে, যদি এই টাইপের প্রশ্ন আসে কতটা বিট আছে, এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সার মনে রাখবা এই যে কয়টা বিট আছে, বিট মানে বুঝাই এখানে বাইনারি, বাইনারি ডিজিট কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, তার মানে এখানে বিট হচ্ছে চারটা, এখানে বিট কয়টা, বিট হচ্ছে চারটা, এটাই হচ্ছে উত্তর। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বোর্ডে আসে, এই টাইপের প্রশ্নগুলোই বোর্ডে আসে, ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের পরীক্ষায় আসার উপযোগী, চলো আমরা একটা প্রশ্ন দেখি, যে যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় নর্মালি আসে এইরকম একটা প্রশ্ন দেখি। মনে করো তোমাকে এখানে বললো যে এখানে তোমাকে বললো যে 12, এখানে বললো 10, এত এর সমকক্ষ, এইটার প্রশ্নগুলো যে একটু আমরা স্লাইডে দেখলাম না, একটু আগে তো স্লাইডে দেখলাম যে এইটার প্রশ্নগুলো আসছে, তো এইটার প্রশ্নগুলো আমরা সলভ করবো। এত এর যেন যেন তোমাকে এগুলো বুঝাই দিলে তুমি স্লাইডের গুলো নিজেই পারো, আমি তোমাকে এখানে এগুলো বুঝাই দিব, স্লাইডে গুলো তুমি নিজেই পারবা। এত এর সমকক্ষ বাইনারি কোনটা, এত এর সমকক্ষ, এত এর সমকক্ষ বাইনারি কোনটি, এত এর সমকক্ষ বাইনারি কোনটা, প্রশ্ন করলো যে এত এর সমকক্ষ বাইনারি কোনটা, তার মানে এখানে 10 আছে, এই 10 দেখে বুঝতে পারতেছি এটা ডেসিমেলে আছে আর এটাতে বাইনারিতে যাইতে বলছে। তার প্রশ্নটা কি এইটা আগে তুমি বুঝে নাও, প্রশ্নটা তুমি দেখে বুঝতে পারতেছো যে তোমাকে বলতেছে ডেসিমেল টু, ডেসিমেল থেকে বাইনারিতে যাইতে বলতেছে, ডেসিমেল থেকে তোমাকে ভাইয়া বাইনারিতে যাইতে বলতেছে। এটা তো তাদের কাহিনী যে ভাইয়া 12 আর নিচে এখানে 10, 10 মানে বুঝলাম ডেসিমেল, বাইনারি যাবো, বাইনারি সিম্পল, বাইনারি বেস কত একটু আগে দেখলাম 2, তার মানে আমাকে যে কাজটা করতে হবে এই যে এইখান থেকে আমাকে যেখানে যাইতে হবে সেটা হচ্ছে এইরকম কন্ডিশন, এইরকম কন্ডিশন আমাকে যাইতে হবে, এরকম কন্ডিশন আমি কিভাবে যাব। আচ্ছা এটা যাওয়ার জন্য এটা প্রশ্ন আসছিল চট্টগ্রাম বোর্ড, এটা চট্টগ্রাম বোর্ড 16 সালে আসছিল, এটাও কিন্তু ভাইয়া চট্টগ্রাম বোর্ড 2016 সালের প্রশ্ন, তার মানে এই ধরনের প্রশ্নগুলোই তোমার পরীক্ষা আসবে। এটা একটা শর্টকাট তোমাকে নিয়ম শেখাবো, শর্টকাট একটা নিয়মটা শেখাবো তোমাদেরকে। তো শর্টকাট নিয়মটা কি ভাইয়া, শর্টকাট নিয়মটা হচ্ছে তুমি একটা কোড মনে রাখবা, তুমি একটা কোড মনে রাখবা। এখানে এই প্রশ্নের অপশনগুলো যদি আমি একটু লিখে রাখি, মনে করো তোমাকে এখানে ক নাম্বার অপশন দিছে 1101 2, তারপর এখানে তোমাকে খ নাম্বার অপশন দিছে মনে করো 1100 2, এরপর তোমাকে গ নাম্বার অপশন দিছে 1111 2, ঠিক আছে, আরেকটা অপশন মনে করো তোমাকে দিছে 10102। আচ্ছা তো আমরা একটা কোড শিখবো, তাহলে তুমি সবসময় মনে রাখবা সব সব ক্ষেত্রেই যে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল, এইটার জন্য তাহলে এখানে লিখে রাখো যে ডেসিমেল থেকে ডেসিমেল ডেসিমেল থেকে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি প্রশ্নে বলা থাকলে, ডেসিমেল থেকে বাইনারি প্রশ্নে বলা থাকলে, ডেসিমেল থেকে বাইনারি প্রশ্নে যদি বলা থাকে, ডেসিমেল থেকে যদি বাইনারি প্রশ্নে বলা থাকে, যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে কোড লিখবা। এর কোডটা কিরকম, প্রথমে বসাবা হচ্ছে 1, তুমি কি বসাবা 1, 1 কে ডাবল করবা, 1 কে ডাবল করলে কত হয় 2 হয়, 2 কে ডাবল করলে কত হয় 4 হয়, 4 কে ডাবল করলে কত হয় 8 হয়, 8 কে ডাবল করলে কত হয় 32 হয়। কত দূর পর্যন্ত যাবো, তোমার লাগবে কত, যে 12 লাগবে না, 12 পর্যন্ত গেলেই হবে। 1 কে ডাবল করলে 2, 2 কে ডাবল করলে 4,
তাহলে 4 কে ডাবল করলে 8, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে 8 এ ডাবল নিতে পারো, 32 নিতে পারো, এখন সমস্যা নাই, ঠিক আছে। ও সরি সরি সরি, এখানে 32 কেমনে আসলো, সরি একটু মিস্টেক করে ফেলছি না। তাহলে এই দেখো তো, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত, 32 হয়, বলবা না আমাকে তোমরা। 8 এর ডাবল হয় 16, 8 এর ডাবল হয় 16, তাহলে 16 পর্যন্ত গেলেই তো 12 পেয়ে যাচ্ছি। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই সংখ্যাগুলো আমাকে যোগ করে 12 মিলাইতে হবে। কিভাবে 12 মিলানো যায় দেখো, আমি যদি 16 আর 8 নেই তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 24 হয়ে যাচ্ছে। আমি যদি 8 আর 4 নেই, এই যে 8 আর এই 4 নেই, তাহলে 8 আর 4 12 হয়ে যাচ্ছে। যেভাবে যেখানে মিলবে, যে পয়েন্ট দুটো মিলবে, এর নিচে 1 দিবা। কি দিবা, আমি কালার কালার চেঞ্জ করি, এর নিচে দিব একটা 1, এখানে মিলছে 8 আর 4 12, এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, আর বাকি যে দুটো ঘর আছে এখানে 0 0 বসাই দিব। এটাই উত্তর। এই যে যেটা আসলো, এটাই হচ্ছে আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে গেল। দেখো কোথায় আছে 1 1 0 0 1 1 0 0, এই খ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। আমি আরেকটু তোমাকে শর্ট করে বুঝাই দেই, যে আমাকে যদি বলে যে ভাইয়া ডেসিমেল থেকে বাইনারি যদি প্রশ্নে বলা থাকে, তাহলে আমি একটা কোড লিখবো। তাহলে আমি কি লিখবো, একটা ডেসিমেল থেকে বাইনারি বলা থাকলে আমি একটা কোড লিখবো। কোডটা কিরকম ভাইয়া, প্রথমে 1 দিব, 1 এর ডাবল কত, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, কতদূর পর্যন্ত যাবো, প্রশ্নে 12 মিলাইতে যতদূর পর্যন্ত যাওয়া লাগে। তারপরে যে এখানে 12 লাগে, আমি 16 পর্যন্ত, সমস্যা নাই। এখন 12 আমি কেমনে পাবো, 8 আর 4 যোগ করলে 12 হয়, যোগ করবো, 8 আর 4 যোগ করলে 12 হয়। তো যে দুইটা যোগ করলে তোমার হচ্ছে কত হয়, যে দুইটা যোগ করলে তোমার হচ্ছে 12 হয়, এটা এমনও হইতে পারে, এই যে এইটা আর এটা যোগ করলে হইতে পারে তোমার যে 12 হইতে পারে। তখন ওর নিচে আর ওর নিচে 1 দিবা। এখানে 8 আর 4 যোগ করে 12 হইছে, এই জন্য 8 এর নিচে 1 দিছি, 4 এর নিচে 1 দিছি, বাকি যে দুইটা ফাঁকা আছে ওর নিচে 0 0 দিছি। এটা করলেই ভাইয়া তোমার এই প্রশ্ন উত্তর শেষ। এটা এইভাবে তুমি শর্টকাটে অ্যাপ্লাই করতে পারবা, এবং তোমরা চাইলে এগুলো ক্যালকুলেটর দিয়েও করতে পারবা। যারা ক্যালকুলেটর আছে তোমাদের পরীক্ষায় ইউজ করা যাবে, ক্যালকুলেটর হ্যাক জানো, তোমরা সেইভাবে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। উত্তর পরীক্ষায় দিয়ে আসতে পারলেই হইলো, চাপ নেওয়ার কোনো সুযোগ নাই এখানে। ওকে, তো এবার আসো আমরা তাহলে পরবর্তী দেখি, যে এখানে আমাদের আরেকটা প্রশ্ন ধরো তোমাকে আমি বললাম। এখন তোমাকে এই যে উল্টা উল্টা ফরম্যাটটা তোমাকে একটু শেখাই দিই। উল্টা ফরম্যাটটা কিরকম ভাইয়া, যে আমরা তো দেখলাম ডেসিমাল থেকে বাইনারি, এবার যদি আমাদের বাইনারি থেকে ডেসিমাল বলে, তো এবার যদি আমার বাইনারি থেকে, এবার যদি আমাদের বাইনারি থেকে বাইনারি থেকে যদি ডেসিমাল বলে, আপনি তো ডেসিমাল থেকে বাইনারি শিখাইলেন, এবার যদি ডেসিমাল থেকে ভাইয়া বাইনারি পরীক্ষা দেয়, যদি বাইনারি থেকে ডেসিমালটা দেয়, ধরো প্রশ্ন একটা তোমাকে বলছে এরকম, যে এখানে মনে করো তোমাকে বলছে 101, এখানে নিচে 2 দেওয়া আছে, 2 দেখেই তুমি বুঝতেছো যে এটা কিসে আছে, বাইনারি আছে, এবং তোমাকে যেটা বের করতে বলতেছে সেটা তো ফাঁকা ঘর আছে এখানে, এবং এখানে দেখতেছো 10, 10 মানে কি ডেসিমেলে নিয়ে যেতে বলছে। তাহলে কোনো চিন্তা আছে এখানে, নাই কোনো চিন্তা নাই। বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারি ওই একই জিনিস, জাস্ট কোডটা লিখবো। কোডটা কি ভাইয়া, যে প্রথমে কোডটা কি লিখবো ভাইয়া, প্রথমে লিখবো 1 লিখবো, 1 এর ডাবল কত ভাইয়া, 2 লিখবো, 2 এর ডাবল কত ভাইয়া, 4 লিখবো, 4 এর ডাবল কত ভাইয়া, 4 ডাবল কত ভাই, 8 লিখবো। আচ্ছা, একটু এটা মুছাই নাই। এখন কতদূর পর্যন্ত যাবো, কতদূর পর্যন্ত যাবো ভাইয়া, এটা একটু বলেন ভাইয়া, যে কতদূর পর্যন্ত যাবো। এখানে সংখ্যা আছে কয়টা দেখো তো, এখানে এই যে 1 2 3টা আছে না, 3টা আছে না, এর 3টা লিখবা, 3 পর্যন্ত যাবা। যে 1 2 3টা এখানে বিট আছে বা 3টা সংখ্যা আছে, এর 3 পর্যন্ত যাবা। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, কাজ শেষ, কাজ শেষ, ঠিক আছে। এতটুকু জাস্ট যাবা, যাওয়ার পরে এখানে দেখো কত আছে, 1 আছে, এটা তোমার হচ্ছে মেইন হেডিং, তুমি লিখে নিলা। এখন এখানে যে কাজটা করবা, এখানে এই যে 1 আছে, এখানে 1 বসাই দিবা, এখানে 0 আছে, 0 বসাই দিবা, এখানে 1 আছে, এখানে 1 বসাই দিলা না, কাজ শেষ তোমার। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, যে তুমি দেখো তোমার কোথায় কোথায় 1 আছে, এখানে 1 আছে এবং এখানে 1 আছে, তাহলে এইখানে 1 আছে এবং এখানে 1 আছে, এই দুটো যোগ করে দাও, তাহলে 4 আর 1 কত হয় 5, তাহলে 4 আর 1 কত হয় 5, তাহলে এইটা হচ্ছে উত্তর 5। এই 5ই হলো তোমার এই প্রশ্নের উত্তর, এই 5ই হলো তোমার এই প্রশ্নের উত্তর। তো আরেকটা যদি আমরা প্র্যাকটিস করি, মনে করো তোমাকে আমি বললাম যে 1 0 1 0, ঠিক আছে, এটা তোমার বাইনারিতে আছে, এটা তোমাকে যাওয়া লাগবে ওই ডেসিমেলে যাওয়া লাগবে, 10 আছে, তার মানে তুমি ডেসিমেলে যাবা। তাহলে ডেসিমেলে তুমি কিভাবে যাবা, তাহলে আবার আগের মতো কোডটা লিখবা, কিন্তু 4টা এখানে সংখ্যা আছে, 4 পর্যন্ত যাবা, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8 গেলাম, তারপরে এটা বসাই দাও, তারপরে নিচে নিচেটা বসাই দাও। এই যে 1 আছে, এটা তোমার হচ্ছে হেডিং, এটা তুমি তাহলে এইভাবে রাখতে পারো। এখানে 1 আছে, 0 আছে, 0 বসাই দাও, 1 আছে, 1 বসাই দাও, 0 আছে, 0 বসাই দাও। তাহলে এখন এই যে 1 আর 1 কোথায় আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এই দুটো যোগ করো। এই যে এখানে 1 আছে 8, এখানে আছে 8 এর এখানে 1 আছে, যোগ, এই যে 1 কোথায় আছে, 2 এর এখানে 1 আছে, এখানে 2, 8 আর 2 কত হয় 10। এই যে এই প্রশ্ন উত্তর হচ্ছে আমাদের 10, 10 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, 10 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো এইভাবে কিন্তু তুমি ভাইয়া এই ফর্মেটে যে প্রশ্নের পরীক্ষায় আসুক না কেন, তুমি কিন্তু ভাইয়া সবগুলা উত্তর করে আসতে পারবা ভাইয়া, কোনো চাপ নাই, তুমি সবগুলা প্রশ্ন উত্তর করে আসতে পারবা। তো এবার আমরা তোমাকে আরেকটা প্রশ্ন, চলো আরেকটা প্রশ্ন তোমাদেরকে একটু দেখাই দেই। আরেকটা প্রশ্ন যদি তোমাকে আমি একটু করে দেখাই, ধরো তোমার পরীক্ষায় এরকম একটা প্রশ্ন পরীক্ষা আসলো, ঠিক আছে, সবগুলোই বোর্ড পরীক্ষার প্রশ্ন, যে 37, এটা হচ্ছে তোমার এখানে মাঝখানে মনে করো তোমার দশমিক দেওয়া আছে একটা 1 2 5, ঠিক আছে,
এখানে দেওয়া আছে 10, 10 মানেই বুঝতেছো এটা কিসে আছে, ডেসিমেল আছে। তাহলে এত এর বাইনারি মান কত, এত এর বাইনারি মান কত হবে, এত এর বাইনারি মান কত হবে। এটাও কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা আসছিল, এটা আসছিল কুমিল্লা বোর্ড 2017 সালে, কুমিল্লা বোর্ড 2017 সালে। তাহলে এত এর বাইনারি মান কত হবে। এখন আমরা তো ডেসিমেল থেকে বাইনারি পারবো, কিন্তু এখানে যে দশমিকের পরে যেটা আছে এটাই তো ঝামেলা করতেছে, তাই না? আচ্ছা, তো এই ঝামেলাটা করা যাবে না। তাহলে এটা এটা আমরা কেমনে সলভ করবো, দেখো যদি এইভাবে প্রশ্ন আসে এতটুকু কাজ পরে করব। প্রথমে যে কাজটা করবো ভাইয়া সেটা হচ্ছে এই যে 37 যেটা আছে, এই 37টাকে আমাদের মেলানোর চেষ্টা করবো, আর এই অংশটা পরে করবো। তাহলে আমি একটু যে কোডটা লিখি আগে, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32। দেখো আমরা কিন্তু ইজিলি মিলাইতে পারবো। এখানে কি হবে, এই যেখানে আমাদের 32 আছে, তাহলে 32 আর এখানে যদি 4 নেই, তাহলে 32 আর 4 36, আর একে 37। এই দেখো 32 আর 4 36 আর একে 37, তাহলে এখানে মিলে গেছে। তাহলে এখানে একটা 1 দিব, এর নিচে একটা 1 দিব, এর নিচে একটা 1 দিব, আগের নিয়ম অনুসারে। আগে যে এতটুকু কাজ করি, আগে এতটুকু কাজ করি, তাহলে 1 1 1 দিলাম, বাকি এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য। এতটুকু অংশের কাজ শেষ। এই 37-এর জন্য আমাদের বাইনারি মানটা বের করা শেষ, এখন এই যে দশমিকের পরে যে অংশটা আছে এটা কেমনে করবা। এটা করার জন্য কি আছে, এখানে যে 0.125 আছে, যেটা আছে তুমি নিয়ে যাবা কিসে, বাইনারিতে নিয়ে যাবা। এই জন্য 2 দ্বারা গুণ করবা। তাহলে 2 দ্বারা তুমি যদি গুণ করো, তাহলে এটা চলে আসবে 0.250। এখন এটা তোমার যতক্ষণ 1 হবে না ভাই, ততক্ষণ তোমাকে গুণ করাই লাগবে। তো এটা তুমি আবার এখানে লিখো 0.250, আবার 2 দ্বারা গুণ করবা, কারণ বাইনারিতে নিয়ে যাবো, 2 দ্বারা গুণ করবা, 2 দ্বারা গুণ করলে আসবে 0.500। আবার এটা এই মানটা সামনে লিখবা, 0.500 ইন্টু 2, এটা গুণ করলে আসবে 1.000। তারপরে যখনই 1 আসে তখন আমার কাজ শেষ। এবং এইটা আমি এই বরাবর দেখবো, এই বরাবর যে মানটা আসবে এটাই আমার উত্তর। তাহলে দেখো এখানে কি আছে, 001। তাহলে প্রথমে আমার এখানে ছিল যে এই যে এখানে কি ছিল, 100 100, 100 101 100 101। তারপরে এই যে মাঝখানে দশমিক দিব, এটা যে এই দিক বরাবর নামবো, এই যে 001, 001, এই যে যেটা আসলো এটাই কিন্তু ভাই আমাদের বাইনারিতে নিয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, এটা আমরা নিয়ে গেলাম, এটাই হচ্ছে আমরা বাইনারিতে নিয়ে গেলাম। কেমনে নিয়ে গেলাম, যে এখানে বলছে যে এত এর বাইনারি মান বের করতে বলছে, তো আমরা হচ্ছে ওই যে কোডটাকে লিখবো, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16-এর ডাবল 32 লিখলাম। লেখার পরে যদি 37 মিলাইতে হবে, তাহলে 32 আর 4 36, আর একে 37 মিলছে, বাকি সব ঘরে শূন্য দিয়ে দিলাম। তার মানে এতটুকু অংশের কাজ শেষ। এরপর ভগ্নাংশ যে অংশটা আছে কি করবো, এই ভগ্নাংশ অংশের কাজ করবো। তো ভগ্নাংশ অংশের কাজ আমি কেমনে করতে পারি, ভগ্নাংশ অংশের কাজ যেহেতু ভাইয়া আমাকে বাইনারিতে নিয়ে যাইতে হবে ভাইয়া, তো বাইনারিতে নিয়ে যাওয়া লাগবে মানে কি, 2 দ্বারা গুণ করবো। এই জন্য এই ভগ্নাংশের পরের মানটাকে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করে একটা রেজাল্ট আসলো। আবার ওইটাকে এটাকে সামনে লিখলাম, লিখে আবার 2 দ্বারা গুণ করলাম, ওটা আবার সামনে নিয়ে আসলাম, আবার 2 দ্বারা গুণ করলাম। যতক্ষণ পর্যন্ত 1 আসবে না ততক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো। তো এই যে 1 চলে আসছে, কাজ শেষ, 1 চলে আসছে, কাজ আমাদের শেষ। ওকে, আচ্ছা, তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এই ফর্মেটের প্রশ্নগুলো কমন বোর্ড পরীক্ষা আসে। এবার যেটা শেখাবো, এবার তোমাকে যে প্রশ্নটা শেখাবো এটা তোমার কোনো না কোনো বোর্ড পরীক্ষায় তোমার চলে আসবে। এবার যেটা শেখাবো এটা কোনো না কোনো বোর্ড পরীক্ষায় তোমার চলে আসবে। ধরো একটা প্রশ্ন তোমাকে এখানে বলছে যে অক্টাল সংখ্যা, তাহলে এখানে তোমাকে বলছে যে একটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে, তাহলে কি বলছে, যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 মানে 177 এর পরের সংখ্যাটা কত, সংখ্যাটি কত। এইগুলো পরীক্ষায় তোমার আসবেই, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় তুমি একটা কমন পাবা। এর পরের সংখ্যাটি কত, 6টা প্রশ্ন আসবে না, 6টার মধ্যে অলরেডি তুমি 2-3টে কমন পেয়ে গেছো। এটা পড়লেই তোমার 2-3টে কমন হয়ে যাবে এখান থেকে। অক্টাল সংখ্যা পদ্ধতি আর বেসিক টাইপের কিছু প্রশ্ন আছে, ওগুলো তো স্লাইড থেকে পড়ে নিবা, এগুলো পড়লেই কমন চলে আসবে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে এত এর পরের সংখ্যা কত, এখানে দেখো তোমাকে এত এর পরের সংখ্যা বের করতে বলছে। এটাও প্রশ্ন আসছিল তোমার কুমিল্লা বোর্ড 2016 সালে চলে আসছিল। তাহলে আমাকে বলছে যে এত সংখ্যা পদ্ধতিতে এই 177 এর পরের সংখ্যা কত, পরের সংখ্যা চাচ্ছে অক্টালের মধ্যে। তো নর্মালি আমি এটা একটু চেষ্টা করি, তাহলে এই যে 177 পরের সংখ্যা যাচ্ছে, তার মানে +1 করতে হবে, যোগের অঙ্ক আসতেছে। এখন দেখো আমি যদি নর্মালি যোগ করি কি হবে, 7 আর 1 8 হবে, তারপর এখানে 7-এর 7 বসাবো, 1-এর 1। এটা কিন্তু ভুল ভাইয়া, এটা কিন্তু হবে না, এভাবে কিন্তু করা যাবে না। তাহলে কি কাজটা করা লাগবে, দেখো এটা হবে না কেন, কারণ আমরা তো অক্টালে যোগ করতেছি, পরের সংখ্যা বের করতেছি। এখানে তোমাকে একটা জিনিস মনে রাখা লাগবে, তুমি যখন যোগ করবা, তাহলে এই যে 7 এবং 8, অক্টালের বেস কত, অক্টালের বেস হচ্ছে 8। ক্লাসের শুরুতে একদম বলছিলাম যে অক্টালের বেস 8। তো তুমি যখন যোগ করবা তখন 7 আর 8, এটা যদি 8 হয়, অথবা 8 হয়, মানে 8-এর সমান হয়েছে না, অথবা 8-এর যদি মানে বড় হয়, আর যদি 8-এর সমান হয়,
দেখি 8 মানে তো 8 এর সমান হইলো, তাহলে 8 এর সমান বা 8 এর বড় হলে ঠিক আছে, বড় হলে বেস দ্বারা ভাগ করব। কি করব? দ্বারা বেস দ্বারা ভাগ করতে হয়, বেস দ্বারা ভাগ করতে হয়। এইটা মনে রাখতে পারলে কাজ শেষ। কিরকম দেখো, এই যে 7 আর 1 হচ্ছে 8, তার মানে 8 এর সমান হইছে, 8 এর সমান 7 আর 1 যোগ করে হইছে 8, যেহেতু 8 এর সমান হইছে এই জন্য এটাকে আমি এই বেস যে 8 এই 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করি, 8 এককে 8 8 8 মিলে 0 এরকম আসলো। এই যে শূন্যটা আসলো, শূন্যটা আনি আমি বসাই দেবো এখানে, শূন্যটা আনি বসাই দেবো এখানে, হাতে আছে 1, এই একটা যা আবার যোগ হবে এখানে যোগ হবে, তাহলে 7 আর 1 কত হলো 8, আবার 8 হইলো, আবার যদি 8 হয় আবার ওটাকে 8 দ্বারা ভাগ করবো, আবার এটাকে 8 দ্বারা ভাগ করবো, 8 একে 8, তার মানে শূন্য থাকবে। এই শূন্যটা ধরে নিয়ে যায় আবার আমি এখানে বসাই দিব, হাতে আবার 1 আছে, এই একটা এসে যোগ হবে কোথায়, এই একটা এসে আবার যোগ হবে কিন্তু এখানে, 1 আর 1 কত হলো 2, এই যে উত্তর হয়ে গেল আমাদের 200। এই প্রশ্ন উত্তর হলো আমাদের 200। তো বুঝতে পারছো কিনা আমি তোমাকে একটু সিম্পল করে বুঝাই দিই। দেখো এটা আমি তোমাকে একটু সিম্পল করে ভাইয়া বুঝাই দিই, এত চাপ নেওয়ার কিছু আছে নাকি ভাইয়া, একদম সিম্পল একটা জিনিস, পড়াশোনা সহজ। দেখো তোমাকে বলছে যে 177 এর পরের সময় কত, তুমি 1 দ্বারা যোগ করবা, তো যোগ করে দেখো 7 আর 1 8, তার মানে 8 এর সমান হইছে, 8 এর সমান হলে কি করবো, 8 দ্বারা ভাগ করবো, তাহলে 8 একে 8, 8 আর মিলে 0, তাহলে এই শূন্যটা আমি এখানে বসাই দিব, তাহলে 7 আছে, হাতে তো মনে মনে 1 আছে, তাহলে 7 আর 1 যোগ করলে আবার 8 হবে, 8 তো বসা যাবে না কারণ 8 এর সমান হইছে, তখন হবে 0, তাহলে হাতে আবার 1 আছে, ওই একটাই এর সাথে যোগ হবে, 1 আর 1 কত হবে 2। এটাই হলো আমাদের এই প্রশ্নের উত্তর। এভাবে কিন্তু আমরা এই প্রশ্নগুলা ইজিলি উত্তর করে ফেলতে পারবো। তো এই টাইপের তোমাকে যদি আমি আরেকটা প্রশ্ন দেই, ধরো তোমাকে আমি আরেকটা প্রশ্ন দিলাম, তোমাকে মনে করে বললাম যে এখানে বললাম 17, এখানে আছে 8, তার মানে 17 8, এত এর পরের সময় কত, এত এর পরের সময় কোনটি, এটা বোর্ড পরীক্ষা আসছিল যে এত এর পরের সংখ্যা, এত এর পরের সংখ্যা কোনটি। তাহলে এখানেও তোমার দেখো এই প্রশ্নটা যে আমি বললাম যে এত এর পরের সংখ্যা কোনটি, এখানে তুমি পারবা না এটা, তাহলে এখানে তোমার কত আছে, এখানে তোমার আছে হলো 17, এর সাথে যোগ করবা 1, তাহলে 7 আর 1 হলো 8, 8 মানে কি, ওটাকে 8 দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে, 8 একে 8, তার মানে এখানে শূন্য, এখানে 1 আছে, তাহলে এই 7 8 এর সমান হলে এখানে 8 বসা যাবে না, তখন শূন্য বসাইতে হবে, হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2, এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা হচ্ছে তোমার এই প্রশ্নের অ্যান্সার। এভাবে তোমাকে এই প্রশ্নগুলা কিন্তু ভাইয়া সমাধান করা লাগবে, এভাবে তুমি কি করতে পারবা, এই প্রশ্নগুলা সমাধান করতে পারবা। তো এবার আসো আমি তোমাকে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে আমি একটু দেখাই দেই। দেখো ধরো তোমাকে একটা প্রশ্ন বলছে, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো আমি আসলে তোমাকে একটু করে দেখাই দেওয়ার চেষ্টা করি। তো মনে করো তোমাকে বলছে এই যে বি এফ ই, ঠিক আছে, এটা তোমাকে বলছে নিচে আছে 16, 16 দেখে বুঝতে পারছো এটা হেক্সাডেসিমাল আছে, তাহলে এত এর সমতুল্য, এত এর সমতুল্য অক্টাল মান কত, এত এর সমতুল্য অক্টাল মান কত, এত এর সমতুল্য অক্টাল মান কত হবে। এত এর সমতুল্য যদি বলছে অক্টাল মান কত হবে, আমাকে মানটা চাচ্ছে কিসে, অক্টালের মান কত হবে। এটা কিন্তু দিনাজপুর বোর্ডে আসা একটা প্রশ্ন, এটা দিনাজপুর বোর্ডে 16 সালে আসা একটা প্রশ্ন। আচ্ছা, তো বলছে এইখানে যে এত এর সমতুল্য অক্টাল মান কত হবে, তাহলে মানে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাবো, তো মনে রাখবে হেক্সাডেসিমাল থেকে ডাইরেক্ট আসলে অক্টালে যাওয়া যায় না, তাহলে এটা কি করা লাগবে জানো, এটা মনে করো তোমার আছে হেক্সাডেসিমাল, 16 মানে হেক্সাডেসিমাল আছে, তো হেক্সাডেসিমাল থেকে তোমাকে আগে বাইনারিতে আসা লাগবে, কিসে আসা লাগবে, বাইনারিতে আসা লাগবে। এবার এই বাইনারি থেকে ভাইয়া তুমি চাইলে কিন্তু তুমি অক্টালে যাইতে পারবা, আবার অক্টাল থেকে সেম ভাবে তুমি যদি এইদিকে আসতে চাও, অক্টাল থেকে ভাই আমি হেক্সাডেসিমালে যাবো, অক্টাল থেকে আমি হেক্সাডেসিমালে যাবো, তাহলেও তোমাকে অক্টাল থেকে আগে বাইনারিতে আসা লাগবে, বাইনারি থেকে তারপর তোমাকে হেক্সাডেসিমালে যাওয়া লাগবে। তো এইটার আমরা শর্টকাট আসলে চলো বের করে ফেলি, এটা আমরা কিভাবে এটা আমরা অ্যাপ্রোচ করবো। তো এটা অ্যাপ্রোচ করার জন্য ওই যে একটু আগে আমরা একটা সংখ্যা পড়লাম না, দেখো তো যেটা পড়ছি না যে এ বি, হেক্সাডেসিমাল তো পড়ছি এগুলা, যে এ বি সি ডি, তারপর হচ্ছে ই, তারপর এফ, এ মানে পড়ছিলাম কত, এ মানে পড়ছিলাম 10, বি মানে পড়ছিলাম 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15, ক্লাস শুরুতেই পড়ছিলাম না, এগুলা পড়ছিলাম। আচ্ছা, তো এইটার জন্য আমরা কোডটা লিখে ফেলি, কোডটা লিখে ফেলি আসো। কোডটা আমরা কেমন লিখি, দেখো কোড আমরা লিখতে জানি যে প্রথমে আমাদের লিখতে হয় 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। আচ্ছা, আমরা একটা কোড লিখলাম, মনে করো একটা কোড লিখলাম, কোডটা লেখার পরে তুমি একটু সুন্দরভাবে এটা 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 এটার আগে তোমাকে একটা কাজ করতে হবে। এখানে কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে না, এই যে 1 2 3টা আছে না, কোড তুমি 3 পর্যন্ত যাও, তুমি কোডটা যাবা 3 পর্যন্ত যাবা। আচ্ছা আমি 3 পর্যন্ত, ভাই আমি 3 পর্যন্ত আসলাম, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4 পর্যন্ত আসলাম। তো আসার পরে এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখো বি মানে কত, বি মানে হচ্ছে 11, বি মানে কত, বি মানে হচ্ছে 11, 11 মিলাও, এখানে 11 কেমনে মিলাবা, তাহলে দেখো এখানে কি 11 মিলানো যাচ্ছে, দেখো এখানে বি মানে হচ্ছে তোমার কত 11, তাহলে 11 যদি আমি মিলাইতে চাই এখানে, আচ্ছা এটাকে এটাকে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো, আচ্ছা এই যে, ও আচ্ছা এটা তো মিলতেছে না, আমাকে আরো একটা নিতে হবে, 4 ডাবল 8ও নেওয়া লাগবে, এখানে আমাকে 8ও নিতে হবে। তো যদি আমি এখানে বি মিলাইতে যাই, এখানে যে 8
তাহলে 8 9 10 আর একে হচ্ছে 11, তাহলে 8 এর এখানে মিলতেছে 8 9 10 11, তাহলে 8 এর এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, আর বাকি এখানে একটা শূন্য দিব। এরপরে দেখো এফ আছে, তাহলে এফ মানে কত ভাইয়া? এফ মানে হচ্ছে আমার 15। 15 যদি মিলাতে চাই তাহলে 8 8 4 12 13 14 আর 15, তারপরে সবগুলো লাগতেছে 8 4 12 13 14 15, তারপরে এখানেও একটা 1 দিব, এখানেও একটা 1 দিব, এখানেও একটা 1 দিব, এখানেও একটা 1 দিব। এরপরে ই আছে, ই মানে কত ভাইয়া? ই মানে হচ্ছে আমাদের 14, তাহলে 14 যদি মিলাতে যাই 8 4 12 12 আর 2 13 14, তাহলে এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, এখানে একটা শূন্য দিব। এইভাবে ভাইয়া আমি জিনিসগুলো কি করলাম, এইভাবে আমি জিনিসগুলো লিখলাম, ঠিক আছে? জাস্ট আমি এইভাবে কোডের মধ্যে বসাইলাম। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা দেখো, যে এবার আমি যে কাজটা করব, আমি যদি ভাইয়া এইখানে আমাকে কি বলছে, অক্টাল সমতুল্য মানগুলো বের করতে বলছে, তাই না? তো এই এই যে মানটা আমি নিয়ে আসলাম, এটা আমি কিসে নিয়ে আসলাম? বাইনারিতে নিয়ে আসছি না, বলতো বাইনারিতে নিয়ে আসছি না? তো এই বাইনারি মানটা একটু লিখে ফেলি, তাহলে কি আসবে দেখো, 1011, তাহলে এই যে 1011, ঠিক আছে? এরপরে কত আসতেছে? 1111, তারপর আসতেছে 1111, এরপর আসতেছে এই যে 1110, 1110, এটা আসলো আমাদের বাইনারিতে চলে আসলো, বাইনারিতে চলে আসলো। এখন তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, তুমি যদি বাইনারি থেকে অক্টালে যাইতে চাও, তোমাকে এখানে 3টা করে ঘর টান দেওয়া লাগবে, 3টা করে ঘর এখানে নেওয়া লাগবে। এখানে কয়টা করে ঘর নেওয়া লাগবে? 3টা করে। এটা তোমাকে মনে রাখা লাগবে, নিয়ম এটা। 1 2 3, এই 3টা মিলে তোমাকে একটা নেওয়া লাগবে। এরপরে 1 2 3, এই 3টা মিলে তোমাকে আরেকটা নেওয়া লাগবে। এরপরে 1 2 3, এই 3টা মিলে তোমাকে আরেকটা নিতে হবে, এবং লাস্টের যে 3টা আছে এই 3টা মিলে তোমাকে আরেকটা নিতে হবে, ঠিক আছে? তারপরে 1 2 3 4টা স্টেপ হয়ে গেল। তো এই 4টা স্টেপের মানগুলো আমরা একটু করে এখন বের করব। কিভাবে বের করব দেখো, ওই যে আমরা জানি কোডটা কি জানি বলতো, কোডটা আমরা জানি যে একের ডাবল, একটু কঠিন লাগতে পারে, একবার দুই একবার দেখলে সহজ। একের ডাবল 2, 2 এর ডাবল হচ্ছে 4। এখন এই যে আমাদের সংখ্যাটা আছে 101, এটা এখানে বসায় দাও, এই কোডের মধ্যে এখানে বসায় দাও। এটা তো হচ্ছে তোমার বেসিক কোডটা, এখানে তুমি বসায় দিবা এই যে 101, তারপর কত আছে 111, তারপর বসায় দাও 111, 111 বসাই দিলা। এরপরে 111 আবার বসায় দাও, ওই একই জিনিস লেখার দরকার নাই। এরপরে 110, এরপর হচ্ছে 110। এই যে কোডটা তুমি লিখে নিলা ভাইয়া, এটা লিখে নেওয়ার পরে তুমি এখন দেখো যে এটা তুমি কিভাবে মিলাইতে পারতেছো, একটু দেখো তো যে তোমার লাগবে কত। এই যে 101, 101, এখানে 4 এর এখানে 1 আছে, 1 এর এখানে একটা 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করে 5, এই জায়গাটা তুমি বসাই দিবা, 5 বসাই দিবা। এরপরে পরের যে কোডটা 111, এই যে 111, তার মানে এখানে তোমার সবগুলোই যোগ করতে হবে, 4 5 6 আর 7, এক যেখানে যেখানে থাকে সেখানে সেখানে আমরা যোগ করি, সবগুলো জায়গায় 1 আছে, তার মানে সবগুলো যোগ করবো, 4 5 6 আর 7, তার মানে এখানে আমার হচ্ছে 7, এখানে আমার হবে 7। এরপরে দেখো তোমাদের পরবর্তী যেটা আছে এটা হচ্ছে আবার 111, তাহলে আবার যদি 11 হয় তাহলে সেটাও হবে 4 5 6 আর 7, তাহলে এখানেও হবে 7। আর এরপরটা আছে যে 110, এই যে 110, 1 কোথায় কোথায় আছে? 4 আর 2 এর মধ্যে আছে, তাহলে 4 আর 2 যোগ করবো, এই যে এখানে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 4 আর 2 6, 4 আর 2 6, তাহলে এই যে 5776, এইটা যে আমি বের করলাম ভাইয়া, এটা কিন্তু আমাদের অক্টালে চলে আসছে। এইটা কি এসে চলে আসছে বলতো? এটাই কিন্তু ভাইয়া আমাদের আলটিমেটলি রেজাল্ট চলে আসছে। তো তুমি যদি এইগুলা মনে রাখতে পারো তাহলে এই টাইপের যে কোনো প্রশ্ন তোমার পরীক্ষা আসলে তুমি সমাধান করতে পারবা, ঠিক আছে? এই টাইপের যে কোনো প্রশ্ন তুমি সমাধান করতে পারবা। আমরা যদি আরেকটু করে আমাদের স্লাইডে চলে আসি, দেখো এখানে তোমাদের যে প্রশ্নগুলো আছে ভাইয়া, এই যে তোমাকে এখানে যেটা তোমাকে বলছে, আমি যদি তোমাকে একটু দেখাই দেই, যেমন এখানে তো সবগুলো বেসিক টাইপের প্রশ্ন, তুমি এগুলো পারবা। এখানে আমি তোমাকে একটু দাগাই দিই কোনগুলো তোমার কাজে লাগবে। যেমন তুমি যদি একটু দেখো, আমি তোমাকে একটু আগেই শেখা আসছি যে এই যে এই টাইপের প্রশ্নটা, এত এর সমতুল্য অক্টাল মান কোনটা, বের করতে পারবে না? পারবা। তাহলে এগুলো সিম্পল টাইপের প্রশ্ন, এবং যেগুলো গোল্লা দেওয়া আছে এই টাইপের আশা করি সবগুলো প্রশ্ন আমি পিডিএফটা তোমাকে দিয়ে দিবো, পিডিএফটা দিলে তুমি সবগুলোই পারবা। তো এখানে এই প্রশ্নটা একটু দেখতে হবে তোমাকে হালকা পাতলা, যে পেরিটি বিদ্যুক্ত কোড কত বিটের হয়, এটা মনে রাখবা। এটা হচ্ছে তোমার কত বিটের হয়? 8 বিটের হয়। এইগুলা এইগুলা একটু করে দেখবা। তারপরে এখানে দেখো এই প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বাকিগুলো তোমরা অবশ্যই সাইড থেকে পড়বা। যোগ কিভাবে করে এটা তোমাদেরকে, এগুলো তোমাদের ওই যে ফরম্যাট যেগুলো বললাম এই ফরম্যাটে বসাই দিলেই হয়ে যাবে ভাইয়া, চাপ নিও না, হয়ে যাবে। তো এখানে যেটা বলছে দেখো যে 25 এবং 10, তার মানে এটা ডেসিমিলে আছে। একের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? কোনটি ব্যবহার করা হয়? অবশ্যই এটা কিভাবে ব্যবহার করবা, এটা বিয়োগ করে তুমি ব্যবহার করতে পারবা। তো এই যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি এগুলো একটু জাস্ট প্র্যাকটিস করবা। এই প্রশ্নগুলো ম্যাথমেটিক্যাল প্রশ্ন এগুলাই আসবে, আর বেসিক যেগুলো আসবে আমি তোমাকে দেখাই দিই। ম্যাথমেটিক্যাল পড়াই দিলাম, ওইগুলো পড়ে জাস্ট প্র্যাকটিস করলেই পারবা এগুলা। এরপর দেখো যে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? বাংলা বর্ণমালা অবশ্যই হচ্ছে ইউনিকোডভুক্ত। 4 বিট বিশিষ্ট কোড কোনটা? সেটা হচ্ছে BCD কোড। এগুলো সব গুরুত্বপূর্ণ। ASCII 4 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়? কোডভুক্ত করা যায় সেটা হচ্ছে 256টা। কয়টা করা যাবে? 256টা করা যাবে। এরপর বলছে যে
পৃথিবীতে সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব? পৃথিবীতে সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব? ইউনিকোডভুক্ত করা সম্ভব। আস্কিদের প্রতীক নির্দেশক কোড কয়টা? এটা অবশ্যই 96টা। নিচের কোনটি 16 বিটের কোড? 16 বিটের কোড কোনটা? ইউনিকোড হচ্ছে অবশ্যই একটা 16 বিটের কোড। ইউনিকোড কত বিটের কোড? 16 বিটের কোড। তারপরে যে বলছে যে কোনটি 8 বিটের কোড? কোনটি 8 বিটের কোড? তাহলে আস্কি কোড হচ্ছে একটা 8 বিটের কোড। তারপর হচ্ছে এই যে ইবিসিডি, দেখো ইবিসিডি যে কোডটা আছে ভাইয়া, এটা হচ্ছে একটা 8 বিটের কোড, এগুলো একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভাইয়া তোমাদের এই যে ভাই লাস্টের দিকের এই পোর্শনটা, এখানে দেখো হালকা কয়েকটা প্রশ্ন আমি সব পড়াই দিব, চাপ নিও না। এইগুলো পড়লেই তোমার 3 নাম্বার চ্যাপ্টার শেষ, এবং এটাই সব থেকে বড় চ্যাপ্টার ছিল ভাইয়া, এটাই সব থেকে বড় চ্যাপ্টার ছিল। দেখো এই যেখানে তোমাকে আমি কিছু প্রশ্নগুলো একটু জাস্ট একটু দাগাই দেই, এগুলো তুমি একটু করে পড়বা ভাইয়া, এগুলো একটু দাগাই দেই। এই যে তোমাদের এগুলো যদি না বুঝতে পারো একটু দেখে নিবা, এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? কারণ এগুলোই আসে সরলীকৃত মান কত, এটাকে সরলীকরণ করবা, জাস্ট ম্যাথমেটিক্যাল প্রসেস করলেই চলে আসবে সি। সবগুলো দেখে নিলে অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য আমি তোমাকে জাস্ট দাগাই দিচ্ছি, তুমি একটু করে পড়ে ফেলো, এগুলো পড়লেই কমন চলে আসবে। তো বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করার সময় প্রথম কোনটি করতে হয়? প্রথম মনে রাখবা, প্রথম অবশ্যই কিন্তু পূরক করতে হবে। প্রথম কি করতে হবে? অবশ্যই পূরক করতে হবে, এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু দেখবা। এই যে এই প্রশ্ন হুবাহু আসে যে কোনটি বুলিয়ান অ্যালজেব্রার, দেখো এটা আমাদের সমস্যা করতেছে। আচ্ছা, এটা আমাদের সমস্যা করতেছে না, এটা আমাদের এটা আমাদের সমস্যা, একটু দাঁড়াও, এটা যেহেতু আমাদের সমস্যা করতেছে আমরা এখানে বের হয়ে আসি। আচ্ছা, এই যে এটা কিন্তু পরীক্ষা আসে ভাইয়া, কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য? এটা তোমাকে মনে রাখাই লাগবে যে a প্লাস a ইকুয়াল টু a, এটা কি ভাইয়া? বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য, এটা তোমার মনে রাখাই লাগবে, না রাখলে কিন্তু দেখবা এটা ভুল করতেছো। এরপর আরো কিছু প্রশ্ন দেখাবো, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কোনো না কোনো বোর্ডে চলে আসবে যে সার্বজনীন গেট, সার্বজনীন গেট কোনটা ভাইয়া? সার্বজনীন গেট হলো দুইটা আছে, একটা এটা তোমার আসবেই ভাইয়া, তোমার এটা পরীক্ষায় আসবেই। একটা হচ্ছে মনে রাখবা NAND, ন্যান গেট। আরেকটা হচ্ছে তোমার নর। এই ন্যান্ড এবং নর এই দুইটাকে বলা হয় সার্বজনীন গেট। তাহলে ন্যান্ড আর নর এই দুটোকে কি বলা হয়? সার্বজনীন গেট বলা হয়। পরীক্ষায় এটা আসবেই। একটা ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে? এটা মনে রাখবা 6 দিতে হবে। ABCD ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো 16। 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটা হবে? আউটপুট সংখ্যা হবে 8টা হবে, ঠিক আছে? এগুলো একটু দেখবা। 5টা ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কয়টা? এটা হচ্ছে 32টা। কোনো বর্তনীতে সংখ্যক ইনপুট এই যে 2 টু দি পাওয়ার যদি n হয়, তাহলে আউটপুটটা কি হবে? এটা হচ্ছে দেখো, এটা 2 টু দি পাওয়ার n মানে এটা কি হচ্ছে? ডিকোডার বোঝাচ্ছে, এটা একটু দেখলেই পারবা। আচ্ছা, এখানে দেখো আর কয়েকটা প্রশ্ন তোমাদের আছে, এগুলো একটু করে জাস্ট তোমাদের একটু দেখাই দেই। যেমন তোমাকে যদি এখানে বলে যে বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য কোন গেট ব্যবহৃত হয়? বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য কোন গেট ব্যবহৃত হয়? এটা মনে রাখবা অর গেট ব্যবহৃত হয়। ন্যান্ড যে গেটটা আছে, এই ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? এটা চিত্র এঁকে সুন্দরভাবে বর্ণনা করা যায়, 2 থেকে 4 মিনিট সময় লাগবে। তোমার আবার তো মনে রাখা দরকার, অ্যান্সার মনে রাখা দরকার যে অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলে কি পাওয়া যায়? কি পাওয়া যায় ভাই বলো তো? অ্যান্ড গেট পাওয়া যায়, এটা আমাদের মনে রাখো। ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নট ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? নট। মৌলিক লজিক গেট কয়টা? মৌলিক লজিক গেট মনে রাখবা 3টা। মৌলিক লজিক গেট কয়টা? 3টা। ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় সেটা হচ্ছে নর গেট দিয়ে। ওকে, এইগুলা যদি একটু পড়ো তাহলে দেখবা কমন চলে আসতেছে। এরপর আরো কিছু বেসিক প্রশ্নগুলো আছে, এগুলো একটু দেখবা যে কোন বর্তনী বাইনারি যোগ করতে পারে? অ্যাডার, এটা বাইনারি যোগ করতে পারে। কোন ডিজিটাল সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান? এটা মনে রাখবা হাফ অ্যাডার, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা বলছে তোমাদের 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? এটা হচ্ছে 5টা। এটা সময় থাকলে তোমাকে আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে লিখে লিখে পড়াইতাম, তোমাকে প্রত্যেকটা ক্লাসে লিখে লিখে নোট করে পড়াইতাম, কিন্তু এগুলো লিখে লিখে নোট করা পাওয়া তো সময় নেই, তোমার তো পরীক্ষা, তাহলে দেখা যাবে ক্লাস 15 ঘন্টা ক্লাস হবে, তুমি তো 15 ঘন্টা ক্লাস করতে পারবে না। এই জন্য তোমাকে যেভাবে পড়াই দিচ্ছি ভাই এভাবে একটু করে পড়ো, আশা করি তুমি এখান থেকে উপকৃত হবা। এরপরে এগুলো একটু দেখবা যে বলছে যে গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরকম মেমোরি হলো রেজিস্টার, ঠিক আছে? এরকম মেমোরি কি ভাইয়া বলতো? এরকম মেমোরি হচ্ছে ভাইয়া রেজিস্টার। তো এরপরে এই যে তোমাকে এটা বলছে যে রেজিস্টার ব্যবহার করা হয়, রেজিস্টার কখন ব্যবহার করা হবে এটা একটু দেখবা। যে রেজিস্টারটা ব্যবহার করা হচ্ছে তোমার 0 এবং 1 স্টোর করতে ব্যবহার করা হয়, যোগ করতে না, এবং হচ্ছে ডাটা শিফট করতে ব্যবহার করা হয়, তো এই ছিল ভাই আমার তৃতীয় অধ্যায়। জাস্ট তৃতীয় অধ্যায় যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিব, তো তুমি যদি ভাইয়া ওই পিডিএফটা একটু ভালো মতো পড়তে পারো, দেখবা যে তোমার সবগুলো প্রশ্ন কমন চলে আসছে, ঠিক আছে? তো আমরা এবার 4 নাম্বার চ্যাপ্টার পড়বো। তো 4 নাম্বার চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি তোমাকে আগে একটু বলে দেই। যে তোমাকে যদি এরকম প্রশ্ন করে যে CERN
এটাকে বলে চার্ন। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবা এর সদর দপ্তর সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে অবস্থিত। তারপরে তোমাকে নর্মালি প্রশ্ন করতে পারে যে একটা মনে করো ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইটের একক ঠিকানা কি? যদি বলে যে একটা ওয়েবসাইটের একক ঠিকানা কি, তাহলে মনে রাখবা যে একটা ওয়েবসাইটের একক ঠিকানা কি? একটা ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে সবাই জানো ইউআরএল। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের একক ঠিকানা। তারপরে তোমাকে যদি বলা হয় যে ওয়েবসাইট কয়টা অংশ থাকে, নর্মালি যদি বলে যে ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, তাহলে মনে রাখবা যে ওয়েবসাইটে কয়টা অংশ থাকবে? ওয়েবসাইটে দুইটা অংশ থাকবে। ওয়েবসাইটে দুইটা অংশ ওয়েবসাইটে দুইটা অংশ ওয়েবসাইটে দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। আচ্ছা, পরীক্ষা আরো কিছু কমন প্রশ্ন আসে। কমন প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন আসে যে নিচের কোনটা সার্চ ইঞ্জিন? তোমরা সবাই জানো সার্চ ইঞ্জিনের নামগুলো, তারপর তোমাকে বলে দিচ্ছি। যে তোমাকে মনে করো বলো গুগল, GOOGLE, গুগল কে সার্চ ইঞ্জিন? অবশ্যই সার্চ ইঞ্জিন। তারপর তোমাকে যদি বলা হয় ইয়াহু, এটাও কি একটা সার্চ ইঞ্জিন? ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে বলতে পারে যে HTML এ হেডিং থাকে, হেডিং কয় ধরনের হয়? মনে রাখবা যে HTML হেডিং কয়টা? 6টা। HTML এর হেডিং কয়টা? HTML এর হেডিং হচ্ছে ভাইয়া 6টা। 6টা হেডিং কি কি ভাইয়া জানো না তোমরা? যে 6টা হেডিং হচ্ছে H1, ঠিক আছে। 6টা হেডিং হচ্ছে, আমি একটু ভুল করে ফেলছি এখানে। তো 6টা হেডিং কি কি? আমাদের 6টা হেডিং হচ্ছে H1, ঠিক আছে। H1 এটা একটা হেডিং। তারপরে H2 এটা একটা হেডিং। H3, তারপর হচ্ছে H4, H5 এবং হচ্ছে H6। HTML এ এই 6টা হচ্ছে হেডিং। তাহলে সব থেকে বড় কোনটা? এই যে এইটা হচ্ছে সব থেকে বড় হেডিং হচ্ছে H1। তাহলে আমাকে যদি বলে সব থেকে বড় হেডিং কোনটা, তাহলে সব থেকে বড় হেডিং হচ্ছে H1, হচ্ছে সব থেকে বড় হেডিং। আর যদি বলে যে সব থেকে ছোট হেডিং কোনটা, তাহলে H6, এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট হেডিং। তাহলে সব থেকে বড় হেডিং হচ্ছে H1 এবং সব থেকে ছোট হেডিং হচ্ছে H6। আচ্ছা, এটা প্রশ্ন পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষাগুলোতে, যে শুরুর ট্যাগে কি থাকে? মনে রাখবা যে শুরুর ট্যাগে এট্রিবিউট থাকে। শুরুর ট্যাগে কি থাকে? শুরুর ট্যাগে হচ্ছে এট্রিবিউট থাকে। শুরুর ট্যাগে কি থাকে? শুরুর ট্যাগে এট্রিবিউট থাকে। আচ্ছা, আরেকটা মনে করো দুটো ট্যাগ আছে, ধরো এখানে একটা সাপোজ ট্যাগ আছে, এখানে একটা সাপোজ ট্যাগ আছে। তো এই যে তোমার দুইটা ট্যাগ আছে, এই দুটো ট্যাগের মাঝখানে থাকবে তোমার হচ্ছে কন্টেন্ট। দুটো ট্যাগের মাঝখানে কি থাকে? কন্টেন্ট থাকে। এগুলো বেসিক কথাবার্তা। দুটো ট্যাগের মাঝখানে কন্টেন্ট থাকে। তারপর তোমাকে যদি বলা হয় যে ফরম্যাটিং ট্যাগ কোনটা, দেখো এই যে, তাহলে এখানে দেখো এই যে ভাই, এটা কি ট্যাগ বলো তো? এটা হচ্ছে তোমার ফরম্যাটিং ট্যাগ। এটা কি ট্যাগ বলো তো? এটা হচ্ছে তোমার কোন ট্যাগ? এগুলো পরীক্ষা আসে। এটা হচ্ছে তোমার ফরম্যাটিং। আমি আরো তোমাকে সামনে দেখাই দিব। তারপর তোমাকে বলতে পারি যে লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোন ট্যাগ? অবশ্যই সেটা হবে ইউএল। এই যে এই ট্যাগটা ব্যবহৃত হবে, লিস্ট ট্যাগতে ব্যবহৃত হবে, ঠিক আছে। আচ্ছা, এইচটিএমএল এর ফাইল, যদি একটা প্রশ্ন তোমাকে বলে যে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কোনটা? এইচটিএমএল ফাইলের মনে করো বললো যে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কোনটা? এইচটিএমএল ফাইলের এক্সটেনশন, তাহলে এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কোনটা? অবশ্যই সেখানে দেখবা এটা হচ্ছে ডট এইচটিএমএল। এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। এইগুলা যদি একটু করে মনে রাখতে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টারটা অনেক বেশি সহজ লাগবে। তো এই চ্যাপ্টারে আসো আমরা কিছু প্রশ্ন তোমাদেরকে একটু পড়াই দেই। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা তোমাদেরকে আমি এখান থেকে পড়াই দেওয়ার একটু চেষ্টা করি। তো প্রথমে যেটা বলছে, নিজের কোনটি টেক্সট এডিটর অবশ্যই মনে রাখবা নোটপ্যাড, এটা হচ্ছে একটা টেক্সট এডিটর। তারপর যেটা শুরুতেই বললাম যে চার্ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। ওয়েবসাইটের ঠিকানা কোনটা? যে একটু আগেই বললাম যে ইউআরএল, এটা হচ্ছে ওয়েবসাইটের তোমার ঠিকানা। একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে? একটু আগে বলছিলাম দুইটা অংশ থাকে। একটা আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটা বিটের প্রয়োজন হয়? একটা আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য কতটা বিটের প্রয়োজন হয়? মনে রাখবা 32টা বিটের প্রয়োজন হয়। google.com এটা কি? এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। ব্রাউজার বলো না ভাই, ব্রাউজার বলো না, তোমার কিন্তু ব্রাউজার বললে এটা ভুল হয়ে যাবে। এই google.com এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে ইউআরএল। ওয়েবসাইটের একক ঠিকানা ইউআরএল। ইউআরএল হলো ওয়েব পেজের অ্যাড্রেস। ওকে, এগুলা খুবই সহজ প্রশ্ন, তোমরা জাস্ট একবার করে পড়লেই পারবা। এরপরে তোমাকে বলছে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন। একটা স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে কি প্রয়োজন বলো তো? এখানে দেখো যে তোমাদের HTML, হ্যাঁ এটা তোমাদের প্রয়োজন, এবং CSS প্রয়োজন, ঠিক আছে। PHP এটা প্রয়োজন হয় না। কোনো ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়। কোন ওয়েব পেজ কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? এটা হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে যাওয়া যায়। ওয়েবসাইটের হায়ারিক্যাল কাঠামো কি? ওয়েবসাইটের হায়ারিক্যাল কাঠামো হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট। আচ্ছা, এরপর দেখো যেটা বলছে যে হোম পেজ দেখার জন্য আবশ্যক কি? ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ইন্টারনেট। ওকে, আচ্ছা। এরপরে আসতেছে যে দিদার ও তার বন্ধুরা মিলে একটা ওয়েবসাইট তৈরি করলো, যেখানে
ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত, পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। তো ওয়েবসাইটের স্ট্রাকচার কোনটি? এটা অবশ্যই হচ্ছে হায়ারিক্যাল। গৃহীত পদক্ষেপ সমূহ কি? গৃহীত পদক্ষেপ সমূহগুলো হচ্ছে এখানে যে তোমাদের ডোমেইন নেম রেজিস্টার করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ওয়েব পেজ হোস্টিং করা যাবে, এই দুইটা হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে বলছে ফাঁকা ট্যাগ কোনটা? এটা 100% ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে 100% চলে আসবে, কোনো না কোনো বোর্ডে চলে আসবে। তোমরা সবাই জানো ফাঁকা ট্যাগ কোনটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি ট্যাগ ভাইয়া বলো তো? এটা হচ্ছে তোমাদের ফাঁকা ট্যাগ। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এরপরে তোমাকে যদি বলা হয় ওই যে এক্সটেনশন যেটা বললাম সেটা হচ্ছে ডট এইচটিএমএল, এইচটিএমএল এক্সটেনশন কোনটা? ডট এইচটিএমএল। এইচটিএমএল এর উদ্ভাবক হলেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, টিম বার্নার্স-লি। এইচটিএমএল উদ্ভাবককে টিম বার্নার্স-লি। আচ্ছা, তাহলে এইচটিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো সবগুলো, এগুলা এই সবগুলো হচ্ছে তোমার টেক্সট এডিটর। আচ্ছা, এরপরে দেখো এইচটিএমএল ওয়েব পেজ তৈরির জন্য ফাইল এক্সটেনশন হচ্ছে, এটা তোমরা সবাই জানো, একটু আগেও বললাম যে এটা তোমার হচ্ছে এই যে এক নাম্বারটা, আর একটা হচ্ছে এই যেটা .html. ওকে, আর মাঝটা কিন্তু হবে না। আচ্ছা, HTML এটা লাস্টটা, এটা ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পারবা তোমরা। এরপর যেটা বলছে যে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট, ঠিক আছে। তারপর দেখো এক লাইন নিচে নামানোর জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? মুখস্থ করতে হবে ভাইয়া। এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটা? এক লাইন নিচে নামানোর জন্য তুমি এই ট্যাগটা ব্যবহার করতে পারবা। HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? এই যে এখানে বোঝা লাগবে ভাইয়া, এখানে এই যে এটাও তো হচ্ছে না, বডি দিচ্ছে এটাও হচ্ছে না। এই যে HTML, এই যে এইটা হচ্ছে সঠিক উত্তর। দেখবা এগুলা একটু করে দেখবা। HTML সিনট্যাক্স কোনটা? এই যে সিনট্যাক্সটা, এগুলো মনে রাখতে হবে। এগুলো কিন্তু কমন টাইপের প্রশ্ন, ঘুরে ফিরে ভাইয়া যেভাবে আসে এভাবেই পরীক্ষা আসে, জাস্ট একটু দেখা লাগবে। তারপর বলছে HTML এর বড় হেডিং এলিমেন্ট কোনটা? তাহলে বলছিলাম না একটু আগে যে H1 এটা হচ্ছে বড় হেডিং এলিমেন্ট, আর H6 এটা হচ্ছে সবথেকে ছোট হেডিং এলিমেন্ট। এগুলো একটু করে তোমাকে দেখতে হবে। এরপরে যে আবার প্রশ্ন চলে আসছে, বড় হেডিং কোনটা? H1। HTML ট্যাগের চিহ্ন কোনটা? ট্যাগের চিহ্ন এই যে এটা তো HTML ট্যাগের চিহ্ন। যে কোনটি? এমটি ট্যাগ, এই যে এটা তোমার এমটি ট্যাগ, একটু আগে তোমাকে বললাম। ইটালিক ট্যাগ কোনটা? ইটালিক মানে পাকা বোঝাচ্ছে, ইটালিক, ঠিক আছে। এবং এটা হবে না, কিন্তু EM এটা হবে, ঠিক আছে। এই দুইটা হবে, ঠিক আছে, এই দুইটা হবে। এগুলো একটু করে দেখলেই পারবা। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফরম্যাটিং ট্যাগ, একটু আগে দেখলাম ফরম্যাটিং ট্যাগ, এটা তো একটু আগে লিখে দিলাম, এটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। এই টাইপের প্রশ্নগুলো দেখবা ভাইয়া, এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে তোমাদের এখানে বলছে যে নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে বড়? তাহলে নিচের কোন হেডিং ট্যাগের, আচ্ছা এখানে দেখো বলছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কিন্তু হচ্ছে H1, আর কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে বড় তখন কিন্তু হচ্ছে H6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এত বছর কোন রং নির্দেশ করে? এটা একটু মনে রাখবে, সাদা। এটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষাগুলোতে আসছিল, আরো কিছু প্রশ্ন এখানে দিয়ে রাখছি, এগুলো একটু দেখবা। এইগুলো যদি পড়তে পারো ভাইয়া, দেখবা যে এগুলো থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন চলে আসছে। এবং গুরুত্বপূর্ণ আরো কয়েকটা প্রশ্ন দেখো, যে এটা পিডিএফ দিয়ে দিব ভাইয়া, পিডিএফ দিয়ে দিব, চাপ নিও না, সম্পূর্ণ পিডিএফটাই দিয়ে দিচ্ছি। তো লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় এই যে এইটা, প্রথমটা, এটা তোমরা সবাই জানো। এরপরে বলছে যে লিস্টে আইটেম যুক্ত, এটা 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে লিস্টে আইটেম যুক্ত করবা হচ্ছে এই যে এই ট্যাগটা দিয়ে তুমি কি করতে পারবা? আইটেম যুক্ত করতে পারবা। ছবি যুক্ত করতে পারবা কোনটা দিয়ে? এটাও তোমাকে দেখতে হবে। তালিকা যুক্ত করার জন্য তুমি আসলে কোনটা ব্যবহার করতে পারবা? তালিকা যুক্ত করার জন্য এটাও ঠিক, মানে সবগুলো এখানে ঠিক। ওকে, আচ্ছা, এইগুলো একটু করে দেখবা। এরপরে বলছে হাইপার লিঙ্ক থেকে একটা প্রশ্ন তোমার থাকবে, যে কোনো বোর্ডেই তুমি একটা প্রশ্ন কমন পাবা, যে দুইটা HTML ডকুমেন্টের সংযোগকে কি বলে? দুইটা HTML ডকুমেন্টের সংযোগকে বলা হয় হাইপার লিঙ্ক বলে। ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এই যে এটা তোমরা জানো, যে ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে? সময় বাঁচে হচ্ছে এই যে, এটাও 100% ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো আসবেই ভাইয়া, ভালো মতো পড়াই লাগবে এগুলো আমাদের। তো একটা পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML এর ভাষায় কি বলে? এটাকে হাইপার লিঙ্ক বলে। নিচের কোনটা HTML এর লিঙ্ক ট্যাগ হচ্ছে যেটা লিঙ্ক ট্যাগ। তো এই টাইপের প্রশ্নগুলো যদি দেখো ভাইয়া, তাহলে এখানে আরো আমি কয়েকটা প্রশ্ন দিয়ে রাখছি। দেখো যে HTML কে একাধিক রো কে মার্জ করতে কোনটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে বডিতে শাড়ি, টেবিলের বডিতে শাড়িতে তৈরি করতে ব্যবহার করা হয় কোন ট্যাগ? এই যে ট্যাগগুলো যেগুলো আছে, এই ট্যাগ থেকে একটা প্রশ্ন আসবে। এই যে একটা ট্যাগ, এই যে একটা ট্যাগ, এই ট্যাগগুলো থেকেই তুমি একটা প্রশ্ন পাবা। এইগুলো জাস্ট একবার পড়ে হলো, সবগুলোই একই রকম প্রশ্ন। এই জন্য আমি বারবার পড়ে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছিলাম না, এইগুলো তুমি একবার করে পড়লেই পারবা। এবং এই যে আর কয়েকটা প্রশ্ন এখানে আসছে, এইগুলো একটু করে দেখো ভাইয়া। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, এই যে ওয়েব পেজ ডিজাইনিং ও ওয়েবসাইট পাবলিশিং, এটা আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, এবং তুমি যদি একবার করে দেখো এগুলো পাবা। যেমন বলছো যে ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলে? ওয়েব হোস্টিং বলে। কি বলে? ওয়েব হোস্টিং বলে। ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলা হয় রিকোয়েস্ট বলা হয়। ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? CSS ব্যবহার করা হয়।
এরপরে বলছে ডোমেইন নাম হলো, এটা হচ্ছে ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। ওয়েবসাইটের হোস্টিং করে কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়। একটা ওয়েবসাইটের অংশ কি কি ভাইয়া? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষা আসবেই। সার্ভার, তারপর হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে, এই হচ্ছে ওয়েবসাইটের অংশ। তো এইগুলো যদি পড়তে পারো ভাইয়া, 4 নম্বর চ্যাপ্টার আমাদের শেষ। এরপরে সব থেকে আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো এখান থেকে দেখো আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রাখছি, এগুলো তোমরা জাস্ট একটু নিজ দায়িত্বে পড়ে নিবা, ঠিক আছে। এখান থেকে এই যে দেখো ভাইয়া, এগুলোর বাইরে আসবে না, আমি পিডিএফটা দিয়ে দিলে এগুলো পড়ে নিবা, কারণ এগুলো তোমাদের যদি আরো বলে দিতে চাই তাহলে আরো অনেক বেশি ক্লাসটা বড় হয়ে যায়। তো আশা করি আগের সবগুলো জিনিস বুঝতে পারছো, এবং এখানে যে প্রশ্নগুলো দিয়ে রাখছি, ঠিক আছে, বেশি প্রশ্ন নেই, 70 থেকে 75টার মতো প্রশ্ন এখানে দেওয়া আছে সব মিলায়। এই কয়েকটা প্রশ্ন জাস্ট পড়লেই তোমার হয়ে যাবে, তাই পিডিএফ দিয়ে দিব, এই 70টা প্রশ্ন পড়ে নিলেই তোমার দেখবা যে এখান থেকে তোমার সবগুলা প্রশ্ন কমন চলে আসতেছে। তারপর যদি তোমাদের মনে হয় ভাইয়া 2-1টা প্রশ্ন একটু দেখাই দেন, তাহলে আমি একটু দেখাই দেই। এই যে তোমার এখান থেকে 100% প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে প্রোগ্রাম ফ্লোচার্ট প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে তোমার মনে রাখবা আয়তক্ষেত্র। তারপর বলছে প্রোগ্রামের ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি? এটা হচ্ছে তোমার রম্বস। এগুলো সবই গুরুত্বপূর্ণ। প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেসের জন্য ব্যবহৃত হয়? আয়তক্ষেত্র। যারা আগে পড়ো নাই এগুলো কি করবে? মুখস্থ করবা। যারা আগে পড়ো নাই এই প্রশ্নগুলা একটু সুন্দর করে মুখস্থ করে যাবা, কারণ আগে পড়ো নাই তুমি সব তো বুঝতে পারবে না। এই জন্য তোমাকে যে কাজটা করতে বলবো, অবশ্যই অবশ্যই মুখস্থ করে যাবা, দেখবে প্রশ্ন কমন চলে আসতেছে। ফ্লোচার্ট কত প্রকার? ফ্লোচার্ট হচ্ছে ভাইয়া 2 প্রকার, ঠিক আছে। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে বলে, এটাকে কি বলা হয়? ডিবাগিং বলে, ঠিক আছে, ডিবাগিং বলে। এইগুলা প্রশ্ন আসবে। এবং এখানে দেখো আরো কয়েকটা প্রশ্ন আছে। এই যে C++ ভাষাটা উদ্ভাবন করেন কে? এটা তোমার পরীক্ষা আসবে। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয় কোনটা? এটা, এই দুটো প্রশ্ন দেখবা। এরপরে এখানে যে প্রশ্ন আছে যে সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা? এটা হচ্ছে ভাই তোমাদের মেশিন ভাষা। প্রোগ্রামিং ভাষার নিম্ন স্তর কোনটা? এই নিম্ন স্তরটাই হলো কিন্তু ভাই মেশিন ভাষা। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটা? এই যে যেটা তোমাকে বললাম, এই যে মেশিন ভাষা, ঠিক আছে। তো তুমি যদি ভাইয়া এই 1 থেকে শুরু করে এই 5 চ্যাপ্টারে আমি এখানে যে প্রশ্নগুলো দিয়ে রাখছি, তুমি যদি এই প্রশ্নগুলো পড়ে যেতে পারো, সকল বোর্ড, ঠিক আছে, সকল বোর্ডের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এবং আশা করি এখান থেকে তোমাদের প্রশ্নটা কমন চলে আসবে। তো আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা এই পিডিএফটা পড়ে ফেলো, আশা করি তোমাদের এর বাইরে কিছু লাগবে না। তো পিডিএফটা পাওয়ার জন্য আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে, SHOPNER স্বপ্নের পাঠশালা, PATHSHALA স্বপ্নের পাঠশালা বাই শাওন, এখানে গেলে পাবা। অথবা এখানে যে আমাদের যে গ্রুপটা আছে, আমাদের গ্রুপে ক্লিক করবা, ঠিক আছে। এগুলো তো আসলে পেজে না দিয়ে আমরা গ্রুপে আপলোড করি, তো তো গ্রুপে গেলেই পাবা। অথবা কমেন্ট বক্সে ক্লিক করো, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, তুমি সেখানে ক্লিক করলেই পেয়ে যাবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা এতক্ষণ আমাদের সাথে ক্লাসটা করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।